আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুই তিন ওয়ালাইকুম মিনিট পর আসসালাম। করবো। ওয়ালাইকুম সালাম। তারপর আর 2-3 মিনিট পর শুরু হবে, ঠিক আছে? হচ্ছে এই প্রোডাক্টটা শেষের দিকে। আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসে সম্ভবত প্রফেশনাল স্কেপটিসিজম আর প্রফেশনাল জাজমেন্টের একটা ডেফিনিশন আমরা দেখছিলাম, তাই না? জি স্যার। ওকে, তো হোয়াট ইজ প্রফেশনাল স্কেপটিসিজম, কেউ একজন বলবেন? স্যার কোয়েশ্চেনিং মাইন্ড থাকা। কোশ্চেনিং মাইন্ড থাকা। ওকে, গুড। আর প্রফেশনাল জাজমেন্ট? হ্যালো। স্যার জাজমেন্টটা হচ্ছে গিয়ে আমার সিএ জার্নির যে এক্সপেরিয়েন্সটা সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমার মানে আমি যখন কাজ করব ফাইনালি, মানে আমি একজন সিএ হচ্ছে হোল্ডার্স হব, তখন যে আমার এক্সপেরিয়েন্সটা কাজে লাগাবো সেটা হচ্ছে জাজমেন্ট। ক্যাপাসিটি বিল্ড করা, সোজা কথা। মানে আপনি যখন ডাক্তার হবেন, ডাক্তার হওয়ার জন্য আপনার কিন্তু ডক্টরি, আপনার ডাক্তার কিন্তু স্টাডি করতে হবে। একইভাবে আপনি যখন স্পেশালাইজড হবেন অন অডিট আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং অডিটের যে স্পেশালাইজটা, সেইটা আপনি আর্ন করবেন হলো থ্রু ইউর ডিগ্রি, থ্রু ইউর এক্সপিরিয়েন্স, থ্রু ইউর কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং। দিস ইজ প্রফেশনাল জাজমেন্ট। এই জিনিসটাকে আপনাকে কি করবে, প্রফেশনাল জাজমেন্টটা নিতে আপনাকে কি হতে সহায়তা করবে। আচ্ছা, ওকে। এখন আসি আমরা। এরপরে আমার প্রফেশনাল স্কেপটিসিজম জাজমেন্ট নিয়ে আসলে কি বলা আছে একটু আমরা দেখি। ISA 200 states that auditors must plan and perform an audit within পেজ নাম্বার 15, পেজ নাম্বার 15 এ চলে যান। পেজ নাম্বার 15-এ কি বলছে? ISA 200 states that the auditors must plan and perform an audit with an attitude of
প্রফেশনাল স্কেপটিসিজম, অর্থাৎ আপনি যখন প্ল্যানিং করবেন, আমি যদি অডিটের স্টেজে যাই, আমরা 4টা স্টেজ বলছিলাম, 4 নাম্বার স্টেজে ছিল অডিট প্ল্যানিং, তাই না? জি স্যার। আচ্ছা, আর এখানে আমাদের বইতে যে 5টা স্টেজের কথা বলা আছে, এখানে সেকেন্ড স্টেজটা হলো প্ল্যানিং। যে অডিট প্ল্যান করার সময় আমাকে প্রফেশনাল স্কেপটিসিজম এনশিওর করতে হবে ইন এভরি থট প্রসেস। যেমন সিম্পল আমি একটা যদি বলি, প্রথমে যখন আমি অডিট করতে নিব, আমাকে প্রথম যেটা করতে হবে, কতগুলা প্রসেসে আমাকে ভাগ করতে হবে। যেমন আমি যদি বলি, এই ট্রেজারি প্রসেস একটা প্রসেস, রেভিনিউ প্রসেস, পারচেজ প্রসেস, ইনভেন্টরি প্রসেস, ঠিক আছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা একটা প্রসেস। এবং প্রত্যেকটা প্রসেসের মধ্যে, বেসড অন মাই আন্ডারস্ট্যান্ডিং, আমাকে প্রত্যেকটা হেডে, প্রত্যেকটা প্রসেসের মধ্যে আবার সেপারেট হেড আছে। যেমন রেভিনিউ প্রসেস, রেভিনিউ প্রসেসের মধ্যে 2টা জিনিস আছে, একটা সেলস রেভিনিউ, আর একটা আছে আমার বেসিক্যালি হলো রিসিভেবল অর কালেকশন মানি ফ্রম দ্য বেসিক্যালি রিসিভেবল। এই 2টা মিলে কিন্তু রেভিনিউ প্রসেস। ট্রেজারি প্রসেসের মধ্যে আসবে পেটি ক্যাশ, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তারপরে আমার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, তারপরে আমার আসবে ওভারড্রাফট, আমার ব্যাংক থেকে যদি লোন থেকে থাকে, এই যে এই জিনিসগুলো, এগুলো আসবে আমার ট্রেজারি প্রসেসের মধ্যে। এই প্রত্যেকটা প্রসেসের মধ্যে আমি 2টা প্ল্যানিং হবে। প্রত্যেকটা প্রসেসের মধ্যে আমার একটা হবে কন্ট্রোল টেস্টের পার্সপেক্টিভ, যেটা আমার স্টেজ 5, আর আরেকটা হবে আমার সাবস্টেন্টিভ প্রসিডিউরের পার্সপেক্টিভ, যেটা আমার স্টেজ 6। স্টেজ 5 এবং স্টেজ 6 এ প্রত্যেকটা প্রসেস যখন আমি প্ল্যানিং করব, তখন আমাকে প্রত্যেকটা প্রসেসের মধ্যে আমি আসলে কি কি টেস্ট করতে চাই। ফর এক্সাম্পল, আমার ট্রেজারি প্রসেসের 2টা অংশ, একটা হলো আমার কন্ট্রোল টেস্ট, একটা সাবস্টেন্টিভ প্রসিডিউর। তাহলে কন্ট্রোল টেস্ট আমি কি করতে চাই, এবং যখন আমি প্রত্যেকটা জিনিস আমি কি করব, সেগ্রিগেট করব, তখন আমাকে যেটা করতে হবে, আমাকে আই হ্যাভ টু আইডেন্টিফাই অ্যাসারশন। আমরা ঠিক চ্যাপ্টার 4-এ পড়বো হোয়াট ইজ অ্যাসারশন। অ্যাসারশন হলো বেসিক্যালি আমার পার্সপেক্টিভ। যেমন আমি যদি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলি, প্রপার্টি, একটু মিউট করবেন প্লিজ আমিনুল, নাকি একটু মিউট করবেন প্লিজ। তো আচ্ছা, ফর এক্সাম্পল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, যখন আমরা অডিট করি, দেখা যায় যে আমার একটা বড় আসপেক্ট থাকে হলো যে আসলে ওই যে প্রপার্টি যেটা আমার বুকস অফ অ্যাকাউন্টস দেখাচ্ছে, সেটা ফিজিক্যালি অস্তিত্ব আছে কিনা। তাহলে হোয়াট ডাজ ইট মিন? দিস ইজ কল্ড এক্সিস্টেন্স, অর্থাৎ যেই অ্যাসেটটা আমার বুকস অফ অ্যাকাউন্টে আছে, সেই অ্যাসেটটা আমার নামে, আমার ফিজিক্যালি আছে, দিস ইজ কল্ড এক্সিস্টেন্স। তাহলে এখানে এক্সিস্টেন্স হলে আমার অ্যাসারশন। আমরা সামনে দেখবো হাউ কুড উই ডিটারমাইন দ্য অ্যাসারশন। একইভাবে আমি যখন প্রত্যেকটা হেডে বা প্রসেসের মধ্যে আমি কন্ট্রোল টেস্ট এবং সাবস্টেন্টিভ প্রসিডিউরের জন্য আমি যখন আমি ডিটারমাইন করব, মানে কি কাজ করব, সেই কাজের ডিটারমাইন গুলো হবে অ্যাসারশন বেস, এবং সেই অ্যাসারশনের মধ্যে আমার কি থাকবে, আবার ওই অ্যাসারশনের রিস্কটা কি হাই না লো, এটা একটা পার্সপেক্টিভ থাকবে। সেই হাই লো এর বেসিসে আমি যখন ডিটারমাইন করব, এই যে আমি একটা জিনিস হাই ধরলাম, দিস ইজ বেসড অন মাই প্রফেশনাল স্কেপটিসিজম। আমি বললাম না, এখানে হাই হবে না, এখানে লো হবে, দিস ইজ বেসড অন মাই প্রফেশনাল স্কেপটিসিজম। কারণ এটা পুরোটাই কিন্তু আমার জাজমেন্ট, এবং আমার জাজমেন্টটা আসতেছে কোথা থেকে? আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার প্রফেশনাল নলেজ থেকে, প্রফেশনাল স্কেপটিসিজম থেকে। আমি যদি এটা কন্টিনিউয়াস অডিট হয়ে থাকে, অর্থাৎ আমার যদি এটা এক্সিস্টিং ক্লায়েন্ট হয়ে থাকে, তাহলে পাস্ট ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে। যদি এক্সিস্টিং ক্লায়েন্ট না হয়ে থাকে, তাহলে নিউ ক্লায়েন্ট হয়। তাহলে নিউ ক্লায়েন্টে 2 রকম হতে পারে। একটা হতে পারে আগের অডিটর থেকে আমি হয়তো বা তার থেকে আইডিয়া নিতে পারি, যদিও বা দিস ইজ ভেরি টাফ। কারণ হলো কোনো অডিটর যখন চলে যায়, তার আসলে ওই সময়টা থাকে না আসলে নতুন অডিটরকে সময় দেওয়া। তারপর দের ইজ এ প্রসেস, আমাদের অডিটে প্রসেস আছে যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কানেক্ট উইথ আর্লিয়ার অডিটর, প্রায়ার অডিটর। সো এগুলো যখন আমরা করবো, তখন অবশ্যই আমাকে প্রফেশনাল স্কেপটিসিজম মেনটেন করতে হবে। এরপর হচ্ছে রিকগনাইজিং দ্যাট সার্কামস্টেন্সেস মে এক্সিস্ট দ্যাট কজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট টু বি ম্যাটেরিয়ালি মিস স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নিচে একটু দাগ দেন, কারণ আমাদের এই অডিট যে করবো, আমার অডিটের কিন্তু মূল ফোকাস কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অন্য জায়গায় কি হইলো না হইলো, সেটা কিন্তু আমাকে অ্যাসেস করতে হবে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিসস্টেট হওয়ার পসিবিলিটি আছে কিনা, সেই পার্সপেক্টিভ থেকে। তাহলে cause the financial statement to be materially misstated. This requires the auditor to be alert to page number 15. Page number 15.
দিস রিকোয়ার্স দ্য অডিটর টু বি অ্যালার্ট টু। এখন অডিটর যখন এই প্ল্যানিংটা করবে, তখন অডিটর আসলে ফোকাস কোথায় থাকবে? চারটা এরিয়ার কথা তারা বলছে আমাদের বইতে। কি কি? অডিট এভিডেন্স দ্যাট কন্ট্রাডিক্টস আদার অডিট এভিডেন্স অবটেইনড। তো এখন কোন অডিট এভিডেন্স একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে কিনা। যেমন মনে করেন কথার কথা, আপনার সেলস, এখন আপনি দেখতেছেন যে সেলস বাড়তেছে, প্রফিট কমতেছে। এখন সেলস বাড়লে প্রফিট কমাটা লজিক্যাল না। আচ্ছা, হ্যাঁ কমতে পারে, প্রফিট কমতে পারে যদি আমার কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যায়, কিন্তু সেই লেভেলে আমি রেভিনিউ, দ্যাট মিনস আমার সেলস প্রাইস অ্যাডজাস্ট করতে না পারি। তো আমি যখন এইগুলো, যখন আমি কাজ করব, আমি যখন সেলস এর কাজ করব, তখন আমি কিন্তু দেখতে পারবো যে আমার সেলস আমার কতটুকু বাড়ছে, পার ইউনিট প্রাইস কতটুকু বাড়ছে। হ্যাঁ, একইভাবে আমার সিওজিএস যখন অডিট করব, যে পরিভাবে সেলস রেভিনিউ প্রাইস বাড়ছে, তার চেয়ে হয়তো বা বেশি হারে সিওজিএস বাড়ছে, তাহলে কি এটা অ্যালাইন উইথ দ্য মাই অডিট এভিডেন্স? এটা কন্ট্রাডিক্ট করে না। তো আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে এমন কোনো অডিট এভিডেন্স আমি পাই কিনা যেটা অন্য একটা জিনিসের সাথে কন্ট্রাডিক্ট করে। আচ্ছা, এখন কাজ করতে গেলে একটা প্রবলেম হয়। আপনারা যখন ফিজিক্যাল কাজ করবেন তখন বুঝবেন। মনে করেন একটা টিমে 5 জন লোক আছে, 5 জন লোকের মধ্যে একজন থাকে অডিট ইনচার্জ, হি ইজ দ্য বেসিক্যালি মেইন কোঅর্ডিনেটর অফ দ্য অডিট। আর বাকি 4 জন থাকে ফিল্ড ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক করতেছে, বা অডিট ইনচার্জ সেও ফিল্ড ওয়ার্ক করতেছে, বাট তার ফোকাসটা হলো বার্ডস আই ভিউ, ওভারঅল সে প্রসেসটা দেখে। এর উপর একজন অডিট ম্যানেজার থাকে, এর উপর অডিট পার্টনার থাকে। অডিট ম্যানেজাররা ইউজুয়ালি দেখা যায় যে একটা এঙ্গেজমেন্ট যদি 2 মাস কাজ করে কেউ, হয়তো বা শুরুর দিকে 2-3 দিন সময় দিল আর শেষে 5-6 দিন সময় দেয়। বিকজ অফ অডিট ম্যানেজারের একসাথে মোর দেন ওয়ান এঙ্গেজমেন্ট থাকে, তার একটা এঙ্গেজমেন্টে কন্টিনিউয়াসলি ইনভলভ থাকা সম্ভব হয় না। তাহলে এখন মনে করেন 4টা লোক 4টা হেডে কাজ করতেছে, কিন্তু এমন অনেক হেড আছে যেটা একটার সাথে আরেকটা রিলেটেড। কিন্তু 2টা কারণে প্রবলেম হয়। একটা হলো যে জুনিয়র যারা থাকে তারা নট ভেরি এক্সপিরিয়েন্স। জাস্ট যেমন আপনারা যদি এখন ফার্মে জয়েন করেন, ইউ আর ভেরি মাচ নিউ ইন দ্য অর্গানাইজেশন, সো আপনার কিন্তু ওই নলেজটা কাজ করবে না যেটা একজন অডিট সিনিয়রের কাজ করবে। যে আমি একটা সেলস এর কাজ করতে গেলে এটার কাউন্টার পার্টি রিসিভেবলটা আমার একবার দেখা উচিত। হুম। তো দেখা যাচ্ছে যে সেলস এর মধ্যে হয়তো বা কোনো একটা পয়েন্ট আছে দ্যাট মে রিলেট টু হয়তো বা রিসিভেবল, দ্যাট মে রিলেট টু ব্যাংক রিকনসিলিয়েশন। বাট যেহেতু আপনার সাইনার্জি বেসিস, আপনি এই কি বলে সাইলো বেসিসে কাজ করেন, সাইলো মানে ইন্ডিভিজুয়াল বেসিস, 4টা লোক 4টা ইন্ডিভিজুয়াল বেসিসে কাজ করে, দেখা যায় একজনের ইনফরমেশন আরেকজনের ইনফরমেশনের কাছে শেয়ার হয় না। শেয়ার না হওয়ার কারণে দেখা যায় যে অডিটটা আসলে কোয়ালিটিটা ভালো হয় না। অর্থাৎ কিরকম কোয়ালিটি ভালো হয় না? যেমন মনে করেন আপনার কোনো একটা রেভিনিউর সাথে রিসিভেবলের সাথে হয়তো বা ব্যাংকের কনসিলিয়েশনের কোনো একটা ইস্যু আছে। তো ব্যাংক রিকনসিলিয়েশন যে অডিট করতে, সে ট্রেজারি প্রসেস অডিট করতে সে এক লোক, আর যে সেলস অডিট করতে সে আরেক লোক। তাহলে এখন সেলস এর সাথে যে আমার ব্যাংক রিকনসিলিয়েশনের যে টাইপটা, এই টাইপটা করে দেওয়া কার উচিত? কার উচিত হলো অডিট ইনচার্জ এবং ম্যানেজারের। অডিট ইনচার্জ যদি ওইভাবে অ্যালার্ট না হয়, সে হয়তো হি মে মিস আসবে, বা অ্যালার্ট হইলো তারপর সে মিস করতে পারে, কারণ আমরা হিউম্যান বিং। তো খেয়াল রাখতে হবে যখন আপনি টিম এজ এ টিম কাজ করবেন। যেমন আমরা গত ক্লাসে কিন্তু একটা আলোচনা করছিলাম, যে গত ক্লাসে বা এর আগে, যে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি কি করতে হবে, আপনাকে বিভিন্ন অ্যামং দ্য টিম মিটিং এ বসতে হবে, ডিসকাস করতে হবে, বিভিন্ন ইস্যুগুলো নিয়ে ডিসকাস করতে হবে। 2 রকম হতে পারে, একটা অন দা জব আমি কাজ করতেছি, কোন একটা ইস্যু আমার কাছে মনে হচ্ছে, বা একটা জিনিস আমি বুঝতেছি না, বা আই এম নট এক্সপিরিয়েন্স, বা আগে কাজ করি নাই, আমার একজন অডিট ইনচার্জ যে আছে তাকে আমি জিজ্ঞেস করতে পারি যে ভাই এটা তো এরকম পাইলাম, এটা আসলে কি হবে। একটা হইতে পারে। আরেকটা হইতে পারে প্রতি 2 সপ্তাহ পর পর পুরা কি কি পাইলাম না পাইলাম এটা ডিসকাস করা। ডিসকাস করলে হয়তো বা কোনো ইস্যু কারো নলেজে আসতে পারে। তো যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার কোনো কন্ট্রাডিক্টরি অডিট এভিডেন্স আছে কিনা। তাহলে আপনি কন্ট্রাডিক্টরি নিচে দেখবেন, কন্ট্রাডিক্ট শব্দটা নিচে দেখতেন। 2 নাম্বার যেটা, সেটা হলো ইনফরমেশন দ্যাট ব্রিংস ইনটু কোশ্চেন দ্য রিলায়েবিলিটি অফ দ্য ডকুমেন্টস রেসপন্সেস টু ইনকোয়ারিজ টু বি ইউজড এজ এ অডিট এভিডেন্স। রিলায়েবিলিটি, গতকাল একটা এক্সাম্পল দিছিলাম যে আপনার এই ক্যাসেট পারচেস করছে, দেখা যাচ্ছে যে 3টা কোম্পানি থেকে কোটেশন নেওয়ার কথা, ঠিকই নিছে 3টা কোম্পানি থেকে, কিন্তু দেখা যাচ্ছে 3টা কোম্পানির কোটেশনে হাতের লেখা সেম। তো হাতের লেখা যদি সেম হয় তাহলে তার একটা কিউরিয়াস মাইন্ড, যে ভাই আদৌ এখানে কোনো ফ্রডের ইনভলভমেন্ট আছে কিনা। যদি ফ্রডের ইনভলভমেন্ট থেকে থাকে, তাহলে ইউ হ্যাভ লেস ট্রাস্ট অন রিলায়েবিলিটি অফ দ্য ডকুমেন্টস।
তা যেহেতু অডিট এভিডেন্সের উপর আমার লেস ট্রাস্ট ক্রিয়েট হবে, দেন আমাকে কি করতে হবে, তাকে কুইরি করতে হবে, ম্যানেজমেন্টকে কুইরি করতে হবে। কুইরি করে আপনার যে রেসপন্সটা পাইছেন বা অ্যান্সারটা পাইছেন, দ্যাট শুড বি নোটেড, আপনার অডিট ওয়ার্কিং পেপারে নোট ডাউন করে রাখতে হবে। 3 নম্বর, কন্ডিশনস দ্যাট মে ইন্ডিকেট পসিবল ফ্রড, এমন কোন সিচুয়েশন যেটা আসলে ফ্রডকে কি করে, ইন্ডিকেট করে, ঠিক আছে। 4 নম্বর, সার্কামস্টেন্সেস দ্যাট সাজেস্ট দ্যাট the need for audit procedures in addition to those required by ISA standards. Circumstances that suggest the need for audit procedures in addition to required by ISA standards. অর্থাৎ ISA তে যে প্রসেস বলা আছে এর বাইরে কোনো কিছুতে আসলে কোনো কাজ করার দরকার আছে কিনা। আমাকে একটা মিনিট সময় দেন, ঠিক আছে। সরি, আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা ছিল সেটা হলো যে আমার আইএসও তে যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন ছাড়াও আদার দেন আইএসএ আপনার কোনো ফার্দার কোনো অন্য কোনো অডিট প্রসিডিউর প্রয়োজন হয় কিনা। এটা রাখা একটা অবজেক্টিভ হলো, যেহেতু আমাদের আইএসএ বা আইএফআরএস যেগুলো বলি সবই প্রিন্সিপাল বেস, অনেক সময় দেখা যায় যে আমাদের নতুন কোনো একটা সিচুয়েশন যদি ইমার্জ করে, দেখা যায় ইমিডিয়েটলি হয়ে যাবে আইএসএ তে ওইটা আমার ক্যাপচার করা পসিবল হয় না, কারণ এটা একটা প্রসেস আছে, একটা প্রসেসের মাঝখান দিয়ে এটা আইএসএ বা আইএফআরএস এ আসে। তো সেইটার জন্য এটা ওপেন রাখছে। যদি এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে নিউ ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অথবা নিউ টেকনোলজি, এই টেকনোলজির কারণে আমার দেখা যাচ্ছে যে আহ, কোনো অডিট প্রসিডিউর যেটা ইমপ্লাই করতে হচ্ছে, যেটা আমার নট বেসিক্যালি অ্যালাইন উইথ দ্য বা নট মেনশন ইন দ্য আইএসএ, তখন ওই জিনিসটার দিকে আমার খেয়াল রাখতে হবে এরকম কিছু আসলে হয় কিনা। Professional skepticism needs to be maintained throughout the audit to reduce the risk of overlooking unusual transactions, overgeneralizing when drawing conclusions, and using inappropriate assumptions in determining the nature, timing, and extent of audit procedures, and evaluating results of them. তিনটা শব্দের নিচে এখানে দাগ দেন। 1 নাম্বার হলো overlooking unusual transaction, 2 নাম্বার হলো over generalizing, আর 3 নাম্বার inappropriate assumption। আচ্ছা,
ওকে, এখন এখানে খেয়াল রাখতে হবে যখন আমি অডিট করতে যাব আমার মূল কাজটাই কিন্তু আসলে রিস্ক কমানো। তো দেখা যায় রিস্ক কমাইতে গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আনইউজুয়াল ট্রানজাকশন হয় যেটা আমরা ওভারলুক করি। কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কোনো অডিট করতে যাই অথবা আমি কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি প্রিপেয়ারও করতে চাই, নট অডিটর নট অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট, আমাদের ফোকাসটা কিন্তু থাকে হলো এজ ইউজার ট্রানজেকশনের উপর। যদি কোনো কারণে কোনো একটা এক্সেপশনাল ট্রানজেকশন হয়, দেখা যাচ্ছে যেই এই ট্রানজেকশনটা রেকর্ড করে সে হয়তো বা সেটা প্রপারলি ক্যাপচার করতে পারে না। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল দিই তাহলে ইজি হবে। মনে করেন একটা টিমে 10 জন লোক আছে। তো 10 জন লোকের মধ্যে একজন আছে সিএফও, এরপরে ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, এরপরে মনে করেন তার টিমে ফাইন্যান্সের মধ্যে তো 4টা 5টা সাব ডিভিশন আছে। যেমন মনে করেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং একটা ডিভিশন, অ্যাকাউন্টস পেয়েবল একটা ডিভিশন, ট্যাক্স একটা ডিভিশন, বিজনেস ফাইন্যান্স একটা ডিভিশন, কস্ট ম্যানেজমেন্ট একটা ডিভিশন। এই ডিভিশনের আন্ডারে আবার আহ, একজন হেড আছে, তার আন্ডারে কিছু ছেলে পেলে আছে। তো এখন দেখা যাচ্ছে যে যারা একেবারে আহ, এই ডিভিশনেরও আন্ডারের নিচে, তারা কিন্তু ভেরি মাচ জুনিয়র, এবং তাদের কিন্তু ওই লেভেলে আইএফআরএস নলেজ অথবা ট্যাক্স এর নলেজ ওগুলো কিন্তু অত রিগোরাসই থাকে না। এখন মনে করেন কিন্তু বাট দেখা যাচ্ছে যে কোম্পানির কোনো ট্রানজেকশন হইলো, এই ট্রানজেকশন গুলো রেকর্ডিং কিন্তু তারাই করে। যেহেতু রেকর্ডিং তারা করে, তো দেখা যাচ্ছে একটা ট্রানজেকশন হইলো যেটা হলো দ্যাট শুড নট বি দ্য রেগুলার প্রসেস ট্রানজেকশন, দিস ইজ এন এক্সেপশনাল ট্রানজেকশন। বাট সে যেহেতু নতুন, সে যেহেতু ইনএক্সপিরিয়েন্স, বা সে যেহেতু তার নলেজ বেসটা যেহেতু একটু লো, সে সেটাকে হয়তো বা ওভারলুক করে নর্মাল জেনারেল ট্রানজেকশনের মতো সে এজ ইউজার ট্রানজেকশনের মতো সে রেকর্ডিং এ সে ওটা রেকর্ড করে ফেললো। যদি এরকম হয় তখন কিন্তু এটা আসলে একইভাবে সেম জিনিস অডিটের ক্ষেত্রে হতে পারে। তো এই জন্যই খেয়াল রাখতে হবে যখন আমি অডিটর হিসেবে কাজ করবো, এখানে আমাকে একটু প্রফেশনাল স্কেপ কিছু মেনটেন করতে হবে যাতে আনইউজুয়াল ট্রানজেকশন স্কিপ না হয়। আরেকটা হলো ওভার জেনারেলাইজিং, যেন আমরা এটা প্রায়ই করি। যেমন যেমন যে কোনো একটা অর্গানাইজেশন, তার হয়তো বা এবার কথার কথা প্রফিট বাড়ছে অথবা সেলস বাড়ছে, প্রফিট না সেলস বাড়ছে। তো সেলস বাড়ছে দেখে আমি বেরো বললাম যে না, কোম্পানিটা আসলে ভালো করছে, কিন্তু আসলে হয়তো বা তার সেলস বাড়ছে কিন্তু পিএটি কমছে। তাহলে এখন কথা হলো প্রফিট আফটার ট্যাক্স যদি কমে, তাহলে এজ এন ইনভেস্টর ইউ ক্যান নট সে দিস ইজ গুড ইন্ডিকেশন। ওকে, কিন্তু বাট রেভিনিউ কিন্তু বাড়ছে। সো রেভিনিউ দেখে ওভার জেনারেলাইজ করে ফেললাম। তো এমন একইভাবে অডিটের ক্ষেত্রে কোনো কিছু ওভার জেনারেল না হয়, এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে। আরেকটা হলো অনেক জায়গায় আছে যেখানে অ্যাকাউন্টেন্ট মানে that means যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, তারা বিভিন্ন অ্যাজাম্পশনকে ক্যারি করে। এখন প্রশ্ন, সে অ্যাজাম্পশন গুলা আদৌ বাস্তবিক কিনা, সে অ্যাজাম্পশন গুলা আদৌ কারেক্ট কিনা। যেমন আমি লাস্ট ক্লাসে মনে আলোচনা করছিলাম ওয়ারেন্টি প্রভিশন নিয়ে আমি প্রায়ই বলি। ওয়ারেন্টি প্রভিশন, এখন ওয়ারেন্টি প্রভিশন দেখা যাচ্ছে যে প্রতি বছর শেষে ওয়ারেন্টি প্রভিশন যখন করা হয়, এই অ্যাজাম্পশন গুলা ইট মাস্ট বি কি বলে ডিসকাসড ইন দ্য বোর্ড মিটিং, এবং বোর্ড মিটিং এ ডিসকাশন হওয়ার পরে সেখান থেকে আসলে এটা ফাইনালাইজ হয়। এখন বোর্ড মিটিং তো ওই কোম্পানিরই লোক। কোম্পানির লোক যখন তারা বললো যে ভাই এখানে 33% আমার ওয়ারেন্টি প্রভিশন রাখা উচিত, অর্থাৎ 100 টাকা সেলস হলে আবার 33 টাকা ওয়ারেন্টি প্রভিশন রাখা উচিত। এখন দেয়ার মে হ্যাভ সাম অ্যাজাম্পশন, মে হ্যাভ সাম লজিক, যে হ্যাঁ 33% কেন রাখলাম, যে যেটা প্রোডাক্ট গুলো আমি সেল করছি সেইটা 1/3 আমার ফিরে আসার সম্ভাবনা বেশি, আমাকে এর পিছনে হয়তো নতুন ইনভেস্টমেন্ট করতে হবে বিকজ অফ আমার নতুন মেশিন রিপেয়ার করতে হবে। এখন আপনি যদি বলেন কেন ভাই 1/3, কেন 1/4 হইলো না, আর সে অ্যাজাম্পশনটা করছে কারণ কি, সে এটা দিয়ে হয়তো বা সে তার প্রফিট আফটার ট্যাক্স কে রি ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে। এখন আপনি এই যে অ্যাজাম্পশনটা নিল, ওটা আদৌ বাস্তবিক কিনা। So, অর্থাৎ এই অ্যাজাম্পশন গুলাকে আমার কি করা, আমার কি বলে চ্যালেঞ্জ করা। একইভাবে সে যখন প্ল্যানিং করবে, প্ল্যানিং এর সময় বুঝি ডিটারমাইনিং নেচার, টাইমিং, এক্সটেন্ট, অর্থাৎ আমি একটা কোন 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 জায়গায় অডিট করব, কবে কোনটা করব, কবে এটা শেষ করব, এই যে টোটাল প্রসেসটা, এই টোটাল প্রসেসের অ্যাজাম্পশন গুলো যে কারেক্ট হয়। যেমন আমি মনে করলাম যে রেভিনিউর অডিট করতে আমার 2 সপ্তাহ সময় লাগবে, 2 জন কাজ করলেই হবে। আর কাজ করতে দেখা গেল যে আমি 1 মাসেও শেষ করতে পারতেছি না, তাহলে কিন্তু অ্যাজাম্পশন নট কারেক্ট। সো এই অ্যাজাম্পশন গুলা
যাতে মোর প্রুডেন্ট হয়। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। Professional skepticism is also necessary to the critical assessment of audit evidence. Critical assessment অর্থাৎ প্রত্যেকটা অডিট এভিডেন্স ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। যেমন আমি ওই একটা এক্সাম্পল বলছিলাম, একটু আগে যে এক্সাম্পল দিলাম যে সেম হাতের লেখা, দিস ইজ অলসো পার্ট অফ ক্রিটিক্যাল অ্যাসেসমেন্ট। This includes questioning contradictory audit evidence, and the reliability of documents and responses from management and those charged with governance. Those charged with governance বলতে বোর্ড অফ ডিরেক্টর বোঝাচ্ছে এখানে। ISA 200 also requires the auditor to exercise professional judgment. এতক্ষণ আমি আলোচনা করলাম প্রফেশনাল স্কেপটিসিজম নিয়ে, এখন আসলে প্রফেশনাল জাজমেন্ট নিয়ে। ISA 200 কি বলছে? In planning and performing an audit of financial statement, professional judgment is required in the following areas: maturity and audit risk, measure time and extent of audit procedure, evaluation of whether sufficient appropriate audit evidence has been obtained, evaluating management judgments in applying the applicable financial reporting framework, drawing conclusions based on the audit evidence obtained. অর্থাৎ এই সবগুলা করতে গেলে আপনার এই প্রফেশনাল জাজমেন্ট রিকোয়ার্ড। একটু মিউট করবেন প্লিজ। আচ্ছা, তো এখন আমার এখানে প্রফেশনাল জাজমেন্ট। হ্যালো। মেহেদি মামুন সাহেব একটু প্লিজ মিউট করে রাখেন, আপনার বারবার আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, তো প্রফেশনাল জাজমেন্ট যখন আমি করতে যাব, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পেশালাইজ নলেজ আমার রিকোয়ার্ড। কারণ কি, আমি অডিট যদি না বুঝি, অডিট যদি আমার নলেজ না থাকে, আমি কিন্তু ম্যাটেরিয়ালিটি কি জিনিস বুঝবো না। কারণ অডিটের নলেজ না থাকলে অডিট রিস্ক কি জিনিস আমি বুঝবো না। একইভাবে অডিট এভিডেন্স, যে এভিডেন্সের বেসিসে আমি কনক্লুশন দিচ্ছি, সেই এভিডেন্স আসলেই আমার রিস্কটাকে মিটিগেট করে কিনা, আসলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট, আমাকে সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স দিচ্ছে কিনা, এটা কিন্তু আমাকে আই হ্যাভ দ্যাট নলেজ, মানে আই হ্যাভ দ্যাট এক্সপেরিয়েন্স। এটাকে বলতে আসলে প্রফেশনাল জাজমেন্ট। পেজ নাম্বার 16-তে চলে যান। স্যার একটু মেটা টাইমিং এন্ড এক্সটেন্ড যেটা স্পেশাল এটা একটু ভালো করে দেখুন। আবার বলেন, বুঝি না আপনার কথা, একটু মনে হয় কেটে আসলো। আমার কথা স্যার এই যে ক্লিয়ার তো নাকি? জি, জি স্যার ক্লিয়ার। স্যার এই যে হ্যাঁ। মেটা টাইমিং এন্ড এক্সটেন্ড। আচ্ছা, টাইমিং এন্ড এক্সটেন্ড। টাইমিং এন্ড এক্সটেন্ড বলতে বোঝাচ্ছে, যেমন মনে করেন যেখানে তিনটা, নেচার, টাইমিং এন্ড এক্সটেন্ড। আপনি একটা অডিট করবেন, অডিট আমি দিকটা কিন্তু বলছি, ইউ হ্যাভ টু ডিটারমাইন ফার্স্ট কি প্রসেস, ট্রেজারি প্রসেস একটা প্রসেস, সেলস রেভিনিউ একটা প্রসেস, পারচেজ একটা প্রসেস। প্রত্যেকটা প্রসেসের ভিতরে এখন কথা হলো কোন জিনিসগুলো আমি দেখবো। সব তো আমি দেখতে পারবো না, কারণ আমি স্যাম্পল বেসে কাজ করি, 1 নাম্বার। তারপরে কি দেখবো, কবে দেখবো? কারণ আমি যখন, ফর এক্সাম্পল, আপনি যদি একটা লিস্টেড কোম্পানি অডিট করতে যান, লিস্টেড কোম্পানির অডিটের নিয়ম হলো আপনাকে 120 দিনের মধ্যে এজিএম সহ শেষ করতে হবে। তাহলে 120 দিনের মধ্যে এজিএম শেষ করা মানে আপনার 3 মাসের মধ্যে আপনার অডিট রিপোর্ট হাতে দিয়ে দিতে হবে। তাহলে 3 মাসের মধ্যে অডিট রিপোর্ট হাতে দিলে আপনাকে 2 থেকে 2.5 মাসের মধ্যে ফিল্ড ওয়ার্ক শেষ করতে হবে। এখন মনে করেন আপনি একটা লিস্টেড কোম্পানি অডিট করতে গেলেন, লিস্টেড কোম্পানির তো স্কোপ অনেক বড় হয়। তো আপনি অডিট করতে গেলে কথার কথা, এখন আপনি 2 মাস কাজ করবেন ফিল্ডে, আপনার টোটাল পোর্টফোলিওর জন্য 2 মাসের জন্য আসলে কয়জন লোক প্রয়োজন, সেটা আগে আপনাকে ডিটারমাইন করতে হবে। কোন লোক কবে কোন কাজটা শুরু করবে এবং কোন কাজটা শেষ করবে, সে ডিটারমাইন করতে হবে। কোন একটা হেড দেখার পর সেটা কতটুকু এক্সটেন্ড, মানে কতটুকু আমি দেখবো। যেমন মনে করেন আপনার রেভিনিউ, রেভিনিউ হলো বাই নেচার, রিস্ক বেস অডিটের ক্ষেত্রে বাই নেচার রেভিনিউ হলো যেখানে ফ্রড রিস্ক ইনভলভমেন্ট থাকে। ওকে, এখন ফ্রড রিস্ক ইনভলভমেন্ট যদি থেকে থাকে, তাহলে সেই ফ্রড রিস্কটা আসলে হাউ ফার ইট ইম্প্যাক্টস। এখন এই ফ্রড রিস্কটাকে মিটিগেট করতে গেলে রেভিনিউতে আমি স্যাম্পলে দেখলাম, এখন প্রশ্ন হলো ফ্রড রিস্ক মানে আমার রিস্ক হাই হবে, সিম্পল। যে জায়গায় ফ্রড রিস্ক বাই নেচার রিস্ক হাই, তাহলে হাই রিস্ক যদি হয়, আমি একটা রেভিনিউতে মনে করেন আমার 10,000 স্যাম্পল, 10,000 স্যাম্পলের মধ্যে 350 ডকুমেন্ট আমার আসছে, কথার কথা স্যাম্পলিং এর মধ্যে। তাহলে 350 ট্রানজেকশন যদি হয়, তাহলে 350 ট্রানজেকশন, এখন আমাকে যদি ফেব্রুয়ারির মধ্যে ফিল্ড ওয়ার্ক শেষ করতে হয়, আমি তো শুধু রেভিনিউ কাজ করলে হবে না, আমার সব প্রসেসে কাজ করতে হবে। তা আমি একটা লোককে বললাম যে তুমি 350 স্যাম্পলিং ডকুমেন্টেশন সহ 2 সপ্তাহে শেষ করবা। এখন তাকে যদি 2 সপ্তাহে শেষ করতে হয়, হাউ মাচ টাইম হি নিডস টু ইনভলভ হিয়ার,
কবে থেকে শুরু করে কবে শেষ করবে, এই যে প্রসেস গুলা, এগুলো আমার অডিট প্ল্যানিং এর মধ্যে একটা টেন্টেটিভ থাকে। কারণ আমার স্বাভাবিকভাবেই আমি যখন অডিট প্ল্যানিং করব তখন কিন্তু আমি কাজ এক্সিকিউশন শুরু করিনি। তো আমার রিয়েলিটি আসলে কি আমি তখনও জানি না। আমাকে যা করতে হচ্ছে বেসড অন ইনফরমেশন, বেসড অন মাই পাস্ট এক্সপিরিয়েন্স, এবং বেসড অন ডিসকাশন উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো মাই পার্টনার ম্যানেজার। তাদের এমফাসিসের বেশি। এখন পার্টনার যে ম্যানেজার, যেহেতু সিনিয়র পার্সন, এক্সপিরিয়েন্স পার্সন, তারা কিন্তু এই একটা অডিট করতে গেলে তারা কিন্তু কিছু ফোকাসিং পয়েন্ট বলবে, "এই তুমি কিন্তু ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা কিন্তু প্রবলেম আছে, গতবার কিন্তু সমস্যা হয়েছে", তখন কিন্তু আপনার ওই জায়গায় কিন্তু ফোকাস বাড়াইতে হবে। আবার বললো যে গতবার অডিটের সময় কিন্তু ওই জায়গাটা দেখা হয় না, তাহলে এই জায়গাটা এইবার একটু ফোকাস দিয়ে দিত, তাহলে ওই জায়গায় ফোকাস বাড়াইতে হবে। মানে কি, এটা এক্সটেন্ড কতটুকু দেখবেন। তো এই একইভাবে আপনি যখন প্রত্যেকটা হেডে আপনি যখন ঠিক করবেন যে কি দেখবেন, কতটুকু দেখবেন, কত সময় নিয়ে দেখবেন, এই যে জিনিসটা, এবং কবে শুরু করে কবে শেষ করবে, কারণ টোটাল আপনার প্ল্যানিং এর উপরে ডিপেন্ড করবে আপনার এক্সিকিউশন, ফাইনাল আউটপুট। এটাকেই বলতেছে বেসিক্যালি নেচার, টাইমিং এন্ড এক্সটেন্ট। ধন্যবাদ স্যার, একদম ক্লিয়ার স্যার। ঠিক আছে, ওকে। জি স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। আচ্ছা, এখন আসি আমি পেজ নাম্বার 16-এ চলে যাই, 16। এখানে দেখেন এতক্ষণ এটা খুব ইম্পর্টেন্ট, 4.7 যেটা আছে। এতক্ষণ আমরা দেখলাম যে হ্যাঁ, আমি বেসিক কনসেপ্ট বুঝলাম যে হোয়াট ইজ প্রফেশনাল স্কেপটিসিজম, হোয়াট ইজ প্রফেশনাল জাজমেন্ট। এখন বলতে চাচ্ছে আপনার প্রফেশনাল স্কেপটিসিজম আসলে কি কি দ্বারা প্রভাবিত হবে, হোয়াট ফ্যাক্টরস উইল এফেক্ট ইউর প্রফেশনাল স্কেপটিসিজম। যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে পাশে দেখলেন একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। আপনি কি করেন? আপনি জাস্ট গেলে এখানে স্কিপ করে চলে যান, "এই কুকুর ঘেউ ঘেউ করতেছে, এটা এমনি করে"। আচ্ছা, একইভাবে ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, দেখলেন একটা ছোট বাচ্চা কান্না করতেছে, বাচ্চাটার পাশে হয়তো কেউ নাই। দেখেন প্রথমটার মধ্যে কিন্তু আপনি কি করলেন, ইউ স্কিপ দ্যাট। ওকে, কারণ কি, ইউ হ্যাভ দ্যাট মাইন্ড যে ভাই ইউজুয়ালি রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করে। বাট সেকেন্ড আসপেক্টে কিন্তু আপনি ইউ ক্যানট স্কিপ। আচ্ছা ভাই, একটু মিউট করেন আপনারা প্লিজ। ঠিক আছে, সেকেন্ড আসপেক্টে কিন্তু ইউ ক্যানট স্কিপ, কারণ ইউ ক্যানট স্কিপ কারণ একটা বাচ্চা যখন একা কাঁদতেছে, অবভিয়াসলি সামথিং নট ন্যাচারাল, অবভিয়াসলি সামথিং নট ন্যাচারাল। সো যখনই সেকেন্ড টাইম আপনি থেমে গেলেন, থেমে গেলে আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা এই বাচ্চার মাকে, বাচ্চার বাবাকে, এই দিস ইজ কল্ড প্রফেশনাল স্কেপটিসিজম। কোন ফ্যাক্টরের কারণে এটা আপনাকে ইনফ্লুয়েন্স করলো? কারণ হলো এটা আনইউজুয়াল থিং, আনইউজুয়াল থিং। একইভাবে অডিটের ক্ষেত্রে আমরা যখন কাজ করতে যাব, কিছু কিছু সিগন্যাল থাকবে, কিছু কিছু অ্যালার্ম থাকবে, যেগুলা আপনাকে বেসিক্যালি ফোর্স করবে টু থিঙ্ক ফার্দার, ফোর্স করবে টু থিঙ্ক ইন ডিফারেন্ট ওয়ে। এইটাই আপনাকে প্রফেশনাল স্কেপটিসিজমকে এনফোর্স করবে। দেখি এখানে কি বলছে, কি কি ফ্যাক্টরের কথা তারা বলছে। প্রফেশনাল স্কেপটিসিজম ইজ এ সাবজেক্টিভ অ্যাটিটিউড। এটা হলো প্রথম শব্দ, সাবজেক্টিভের নিচে রাখবেন। এটা মেইনলি সাবজেক্টিভ। সাবজেক্টিভ এটা হলো আপনার জাজমেন্টের উপর। আমি যা চিন্তা করতেছি সেটা তো আপনার চিন্তার সাথে মিলবে না। আমি করলে একরকম হয়তো, আপনি করলে কিন্তু আরেক রকম হবে, আরেকজন করলে আরেক রকম হবে। ঠিক আছে, is a subjective attitude that the auditor should have. Whether it is sufficiently present in an audit may, however, have to do with more objective factors. Professional skepticism may be facilitated or hindered by the characteristics of a particular engagement. Factors facilitative of professional skepticism কি কি? এখানে দেখেন, 1 নাম্বার, characteristics of the audit team, including যেমন আপনার আহ, যে অডিট টিম কাজ করতেছে তাদের আসলে নেচারটা কি, তাদের এক্সপিরিয়েন্সটা কোন জায়গায়, সেটার উপর আসলে প্রফেশনাল স্কেপটিসিজমটা ডিপেন্ড করে। ক্যারেক্টারিস্টিক অফ দ্য অডিট টিম ইনক্লুডিং রিলেভেন্ট টেকনিক্যাল অ্যানালিটিক্যাল স্কিল, ওপেন মাইন্ডনেস, and the capacity to notice facts which are consistent with expectations, independence, confidence and persistence to challenge management and to follow things through, knowledge of client industry। যেমন এখানে একটু আমি বলি 4 নাম্বার পয়েন্টে, কনফিডেন্স অ্যান্ড পারসিস্টেন্স। আমরা যখন অডিট করতে যাই আমাদের একটা বড় প্রবলেম ফেস করি। ওখানে যারা, যাদেরকে আমরা ফেস করি, মানে যারা আমাদেরকে ফেস করে, ক্লায়েন্টের পার্টে, ফাইন্যান্স টিমের কথা বলি, দেখা যাচ্ছে যে সে আমারই ফার্মের বড় ভাই অথবা আমার ইউনিভার্সিটির বড় ভাই, এই দুইটার সাথে প্রায় মিলে যায়। তাহলে এখন স্বাভাবিক যে আমার ইউনিভার্সিটির বড় ভাই যদি হয়ে থাকে, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম
তাকে আমি যথেষ্ট রেসপেক্ট দিছি, অ্যাডমায়ার করছি। একইভাবে ফার্মে যখন ছিলাম তাকে যথেষ্ট রেসপেক্ট করছি, অ্যাডমায়ার করছি। তখন এই জিনিসটাকে সে কি করে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে। সে কিভাবে দুইভাবে ক্যাপিটালাইজ করে। এক নাম্বার ক্যাপিটালাইজ করে যে বলে, যার আমিও তো অডিটর ছিলাম, আমি তো এত কিছু চাইনি, এত কিছু তো লাগে না, ঠিক আছে, এটা একভাবে হইতে পারে। আর একটা হইতে পারে যে যেহেতু সে সিনিয়র, সে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখলো, আপনি গিয়ে কাচুমাচুকে জিজ্ঞেস করলেন। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, when are you an auditor, you have to have that confidence, you can challenge your parents as well, you can challenge your senior as well, you can challenge your immediate direct boss as well। কারণ যখন আপনি এটা চ্যালেঞ্জটা করতে পারবেন না, তখন কিন্তু there would be an environment, there will create an environment that would be compromising, সেটা কম্প্রোমাইজিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো সেই জিনিসটা যাতে কোনোভাবেই না হয়, স্যার সেই এই জিনিসটাকে ধরনের দেখে নেওয়া। চেনা পরিচিত লোক যদি থাকে ক্লায়েন্টের মধ্যে তাহলে এটা ফ্যামিলিয়ারিটি থ্রেট ক্রিয়েট করে না? ফ্যামিলিয়ারিটি থ্রেটের ক্ষেত্রে দেখেন, এখানে ব্যাপারটা হলো আমাদের এই অডিটের ফ্যামিলিয়ারিটি থ্রেট বলতে বোঝাচ্ছে খুব ঘনিষ্ঠ সম্পর্ক যাদের সাথে। আর আপনি মনে করেন, আমরা হিউম্যান আর সোশ্যাল, আমরা হলো সামাজিক জীব, আমাদের কিন্তু কিছু কিছু পরিচয় সবখানেই আছে। এখন ওইটার যদি আপনি ফ্যামিলিয়ারিটি থ্রেট বলেন, তাহলে কিন্তু বাংলাদেশের লোককে অডিট করতে হবে ইন্ডিয়ায়, ইন্ডিয়ার লোককে অডিট করতে হবে বাংলাদেশে, এছাড়া কিন্তু উপায় নেই। সো ফ্যামিলিয়ারিটি থ্রেটের ডেফিনেশন তারা দিচ্ছে, যদি খুব ক্লোজ হয় এবং দ্যাট মে ইম্প্যাক্ট দ্য ডিসিশন অফ দ্য, কি বলে, দ্যাট মে ইম্প্যাক্ট দ্য ডিসিশন, তাহলেই হবে ফ্যামিলিয়ারিটি থ্রেট। ক্লিয়ার? এই ক্ষেত্রে ফ্যামিলিয়ারিটি থ্রেট হবে না, কারণ হলো ফ্যামিলিয়ারিটি থ্রেট এইভাবে যদি আপনি ফ্যামিলিয়ারিটি থ্রেট জাজ করেন যে পরিচিত হলেই ফ্যামিলিয়ারিটি থ্রেট, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কেউ বাংলাদেশে অডিট করতে পারবো না, আমাদেরকে অডিট করতে হবে হয়তো দেশের বাইরে, দেশের বাইরের লোক এসে অডিট করতে হবে বাংলাদেশে, সেটাকে ফ্যামিলিয়ারিটি থ্রেট বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো আমার নলেজ অফ ক্লায়েন্ট এন্ড ইন্ডাস্ট্রি, সেটাও প্রফেশনাল স্কেপটিসিজমকে কি করে, মানে এনফোর্স করে। প্রভিশন অফ ট্রেনিং রিলেভেন্ট টু দ্য টাইপ অফ এঙ্গেজমেন্ট, ফর এক্সাম্পল ফর দ্য পার্টিকুলার ইন্ডাস্ট্রি সেক্টর। যেমন বিভিন্ন কি বলে, এই ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের ক্ষেত্রে আমার ট্রেনিং এর রিকোয়ারমেন্ট থাকে। যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু ভেরি মাচ স্পেশালাইজড এবং ড্রিভেন বাই বাংলাদেশ ব্যাংক সার্কুলার। সেগুলো কিন্তু অনেক কিছুই আছে যেগুলো আবার বাংলাদেশ ব্যাংকের যে, সরি, আইএফআরএস যে সার্কুলার সেটাকে কন্ট্রাডিক্ট করে। তো অ্যাজ পার রিলেভেন্ট রেগুলেশন, যদি আপনার কোনো লোকাল রেগুলেশন আপনার কোনো জেনারেল রেগুলেশনকে ওভাররাইড করে, তাহলে আপনাকে লোকাল রেগুলেশন মানতে হবে, দিস দ্য রুল। তো একইভাবে, তো যেখানে কন্ট্রাডিক্ট করে, এখন ব্যাপারটা হলো যে অডিট করতে যাবে তার তো ব্যাংকের বিআরপিটি সার্কুলার সম্বন্ধে জানা থাকতে হবে, তা সে জানে না, তখন ইট উইল ক্রিয়েট কি প্রবলেম। তো এই কারণে বলতেছে ইট উইল অলসো কি বলে, কি বলে, এনফোর্স ইউ ফর প্রফেশনাল স্কেপটিসিজম, রিভিউ প্রসিডিউর উইদিন দ্য অডিট টিম এন্ড দ্য প্রেজেন্স অফ এক্সটার্নাল রিভিউ। এখন প্রেজেন্স অফ এক্সটার্নাল রিভিউটা কিন্তু আসলে খুব রেয়ার। একমাত্র লিস্টেড কোম্পানির ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল রিভিউয়ার বলতে একটা শব্দ আছে, সেটা হলো দেখা যাচ্ছে যে আপনার যে পার্টনার অডিট করতেছে সে পার্টনার ছাড়া অন্য কোনো পার্টনার হয়তোবা সেটা রিভিউ করতে পারে। সেটা হলো আমরা যখন ওই কোয়ালিটি কন্ট্রোল নিয়ে পড়বো তখন এটা ক্লিয়ার হবে, ঠিক আছে। পার্টনার্স এন্ড ম্যানেজার্স অ্যাক্টিভলি লিডিং দ্য অডিট টিম এন্ড বিং অ্যাক্সেসিবল টু আদার স্টাফ ডিউরিং অডিট। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রেশারের কারণে, দেখা যায় যে কি বলে, আমাদের ইয়া হয় না, আমার কি বলে, পার্টনাররা অডিট টিমকে টাইম দিতে পারে না। এটাও কিন্তু আসলে আলটিমেটলি পুয়ার কোয়ালিটি অফ অডিটকে মানে এনরিচ করে। তো সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। পার্টনাররা যখন এঙ্গেজমেন্ট নিবে, সে তার এঙ্গেজমেন্ট যাতে ওভারলোডেড না হয়ে যায়। কারণ দেখা যায় অনেক সময় এত বেশি এঙ্গেজমেন্ট নিয়ে নিচ্ছে, সে এত বেশি ওভারলোডেড হয়ে গেছে, সে নিজে সময় দিতে পারতেছে না, ম্যানেজার সময় দিতে পারতেছে না, তখন তো আলটিমেটলি এটা এমন একটা অডিট রিপোর্টের দিকে যায় যেটা আসলে কোয়ালিটি অডিট রিপোর্টটা, এবং ইন ফিউচারে রেগুলেটর মে প্যানালাইজ অ্যাজ ওয়েল, ঠিক আছে, ফর দিস। আচ্ছা, a culture within the audit firm which emphasizes the importance of skepticism and of making difficult audit judgment, এটা কি ইম্পর্টেন্ট জিনিস। দেখেন, আমরা যখন কাজ করি আমাদের একটা বড় প্রবলেম হলো নট অনলি অডিট, আমরা যখন কোনো কোম্পানিতে চাকরি করি ম্যাক্সিমাম পিপল আসলে ভয় পায়। কি ভয় পায়? সে চাকরির ভয় পায়।
সে চাকরির ভয় পাওয়ার কারণে তার যে জুনিয়র আছে, তার জুনিয়র যেই থট প্রসেসের স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে সে কি করতে চায় না। সে মানে এনকারেজ করতে চায় না। যখনই আপনি তার থট প্রসেসের স্বাধীনতা এনকারেজ করবেন না, সে তার কাজের মধ্যে প্রফেশনাল স্কেপটিজম মোটেই খাটাবে না। বস যেভাবে বলছে, যেমন আমরা যদি বলে দিই তা আমি যেভাবে বলছি সেভাবেই করতে হবে, বাইরে কিন্তু করা যাবে না, তাহলে আপনি চিন্তা করে কি করবেন? আপনাদের চিন্তা করার দরকার নাই। তো সেই জিনিসগুলো আপনার যে একটা ফ্যাক্টর, যেখানে প্রফেশনাল স্কেপটিসিজমটাকে আপনাকে মোর নার্চারিং এর সুযোগ দিবে যদি আপনার ওপেন এনভায়রনমেন্ট হয়। A, a culture within the audit firm which emphasizes the importance of skepticism and making difficult audit judgments. The embedding of skepticism within the firm's training and competency frameworks used for evaluating and rewarding performance. যেটা হলো যে ভালো করবে তাকে আমি রিওয়ার্ড দিব, যে ভালো করবে না তাকে রিওয়ার্ড দিব না। এই 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 এনভায়রনমেন্টও আপনাকে প্রফেশনাল স্কেপটিসিজমকে নিশ্চিত করে। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন ভাই।
সরি ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, Yes, sir. হ্যালো। আচ্ছা, ওকে। এরপরে যেটা আমার এই ফ্যাক্টরস হিন্ডার সাম, মানে যেটাকে প্রফেশনাল স্কেপটিজমকে বাধা দেয়, একেবারে এতক্ষণ যেগুলা বললাম সেটা যখন আপনাকে পজিটিভ এনফোর্স হিসেবে কাজ করবে, সেটাকে যখন বাধা দিবে সেটাই আসলে নেগেটিভ এনফোর্স হিসেবে কাজ করবে। ওরা কতগুলা পয়েন্ট বলছে: ক্যারেক্টারিস্টিক অডিট টিম, ল্যাক অফ রিলেভেন্ট ট্রেনিং এন্ড অ্যানালিটিক্যাল স্কিল। যেমন মনে করেন আমি একটা লোককে বললাম যে তুমি ব্যাংক অডিটে যাও, সে কোনোদিন ব্যাংক অডিটে কাজ করেনি, তাহলে কিন্তু সে ব্যাংক অডিটে গিয়ে প্রপার আউটপুট আমাকে দিতে পারবে না। ঠিক আছে, এরকম। এক্সেসিভ ট্রাস্ট ইন দ্য ক্লায়েন্ট অ্যান্ড ইন দ্য এক্সপ্লানেশন গিভেন বাই ক্লায়েন্ট স্টাফ, অর্থাৎ ক্লায়েন্ট যা বলে তাই। যেমন ক্লায়েন্ট আপনার যদি ফিজিক্যালি কেউ কাজ করেন, দেখবেন যে যারা ওইখানে ওই পাশে থাকে তারা কি বলে, আরে মেয়ে এটা তো সিম্পল জিনিস, এটা এত পেঁচে দিয়েছে কেন? তাহলে সে কি করে, সে আপনাকে একটা 5 লাইন দেয়। 5 লাইন দিলে তখন আপনি ভয় পেয়ে যান, খাইছে গে, আর তো অনেক এক্সপিরিয়েন্স মানুষ, সে আসলে মনে হয় ঠিক। ডোন্ট কনভিন্স অন ক্লায়েন্টস ওয়ার্ড, এটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার ভালো অডিট যদি আপনাকে এনশিওর করতে হয়, ক্লায়েন্টের কথায় আপনার ইয়া করা যাবে না, ডাইরেক্ট ট্রাস্ট করা যাবে না। হ্যাঁ, অবভিয়াসলি ইউ হ্যাভ টু হিয়ার হিম, আপনাকে শুনতে হবে, কিন্তু ইউ শুড নট ট্রাস্ট অন ক্লায়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর হলো টিমিডিটি অ্যান্ড ল্যাক অফ অ্যাসার্টিভনেস, অর্থাৎ নেগেটিভ মাইন্ডসেট যদি আপনার থাকে। যেমন কিছু লোক আছে, মনে করেন যাই বলবেন সে নেগেটিভলি চিন্তা করে। যেমন আপনি তারা একটু জোরে বললেন, কথা একটু মানে ভয়েসটা একটু লাউড হয়ে গেল, সে বললে সে সে বলবে যে আমার ঝাড়ি দিলেন কেন। আবার লো ভয়েসে কথা বললেন, তখন সেটা আমার পাত্তা দেয় না। অর্থাৎ অর্থাৎ আপনি যাবেন কোথায়? এই ধরনের সিচুয়েশনের লোক যদি থেকে থাকে, এটাও কিন্তু আপনাকে আলটিমেটলি মানে প্রফেশনাল স্কেপটিসিজমকে বাধাগ্রস্ত করবে। মানে অর্থাৎ আপনি ইউল বি ফ্রাস্ট্রেটেড যে ভাই এখানে ভাই ভালো ইনপুট দিয়ে কি লাভ? লাভ তো নাই, তাই না? ল্যাক অফ সাফিসিয়েন্ট অডিট এক্সপিরিয়েন্স ফর দ্য টাস্ক অ্যালোকেটেড, অর্থাৎ আপনি আম, এই এই যে একটু আগে বললাম যে 2 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে, সেখানে যদি আমরা প্রপার অ্যালোকেশনটা না থাকে, কারণ দুইটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে আপনার এক্সপিরিয়েন্সের অভাব, আর একটা হলো অ্যাসেসমেন্ট ইস্যু, অর্থাৎ আপনার অ্যাসেসমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়। হুম। তারপরে চেকলিস্ট অ্যাপ্রোচ টু অডিট প্রসিডিউর ইন প্লেস অফ এ মোর ফান্ডামেন্টাল ইন্টারেস্ট আন্ডারস্ট্যান্ডিং। চেকলিস্ট অ্যাপ্রোচ, হোয়াট ইজ চেকলিস্ট অ্যাপ্রোচ? চেকলিস্ট অ্যাপ্রোচ কি জিনিস? হ্যালো। চেকলিস্ট অ্যাপ্রোচ হলো, অর্থাৎ যে সমস্ত জিনিস অডিট করবে কিংবা যে জন্য জিনিস প্রবাবল সাসপেক্ট হতে পারে, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে একটা লিস্ট বানাই নেবে যে এই এই জিনিসগুলোতে আমি একটু বেশি নজর দিব। এটা কি? না, এটা না। আপনারা বিভিন্ন দেখবেন যে আপনারা ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন বা আগে যারা শেষ করে আসছেন, আপনারা বিভিন্ন সার্ভে করতেন না? সার্ভের মধ্যে বলা থাকতো না যে হ্যাঁ এটা কি ইয়েস কিনা নো কিনা, না এটা ইউ ডু নট আনসার। কোন একটা কোশ্চেন দিয়ে বললো এটা হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি হাইলি অ্যাপ্রিসিয়েটেড অর হাইলি নট অ্যাপ্রিসিয়েটেড, এই ধরনের আপনি কোশ্চেনারে টিক মারতেন না? একইভাবে অডিট করতে গেলে প্রত্যেকটা হেডে যদি এরকম টিক মারার কিছু থাকে, তাহলে এইটা আলটিমেট আপনার কোন একটা যদি টিক মারার কিছু থাকে, তাহলে কিন্তু আপনার চিন্তা করার কিছু আছে। আপনি yes, যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখি, যেমন আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি, সেটা হলো আমার ফ্রেন্ড, তা ফ্রেন্ডের বাসায় আসছে, ফ্রেন্ডের আশায় আসছে পরে তখন বলছে যে আম, আপনার নাম কি? অমুক, ভালো কথা। তা আপনি কাদের কাদের সাথে এই থাকেন? বলছে আমি আমার সাথে মামি আছে, আমার বোন আছে, থাকে। জিজ্ঞেস করলাম, মামি কি বিবাহিত নাকি? এখন ভাই মামি বিবাহিত না হলে মামি আসলে কোথা থেকে, তাই না? মামা আসবে আগে, এরপর না মামি আসবে। তো জিজ্ঞেস করছে মামি বিবাহিত কিনা, কারণ কি ওই চেকলিস্ট মধ্যে লেখা আছে বিবাহিত কিনা। তা একইভাবে আমি যখন অডিট করতে যাব, অডিটের মধ্যে আপনি মনে করেন যে আপনার এরকম যদি চেকলিস্ট থাকে, তাহলে কিন্তু আপনি চেকলিস্টের বাইরে। এখন ব্যাপারটা হলো, যখন পরিচয় করে দিচ্ছে উনি মামি, তাহলে ওখানে তার তার জিজ্ঞেস করার দরকার নেই বিবাহিত কিনা। তারপরে জিজ্ঞেস আপনি কি বিবাহিত, তাহলে কি চেক লিস্টে বলা আছে বিবাহিত কিনা, এটা বইলে তারা টিক দিতে হবে। অডিটের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আপনি কি আপনার যেই প্রফেশনাল স্কেপটিসিজম সেটা কিন্তু আপনি আর খাটাবেন না। এই কারণেই বলছে, যদি এমন কোন অডিট প্রসিডিউর হয় বা অ্যাপ্রোচ হয় যেটা চেকলিস্ট বেসড অডিট প্রসিডিউর, সেখানে কিন্তু আমার বেসিক্যালি প্রফেশনাল স্কেপটিসিজম কোনো প্রয়োজন নাই, এবং এটা আসলে প্রফেশনাল স্কেপটিসিজম বাধাগ্রস্ত করে। ঠিক আছে?
আচ্ছা, এরপর আছে বুক কিপিং রিক্যাপ। বুক কিপিং রিক্যাপ নিয়ে আমি ভিতরে পড়াবো না, এটা জাস্ট আমি এটা আপনারা পড়ে নিন। এটা আমি যদি প্রসেস গুলা বলি, যে কোনো একটা বুক কিপিং বলতে আসলে বোঝাচ্ছে ট্রানজেকশন রেকর্ডিং থেকে একেবারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার হাতে যেটা আউটপুট আসে সেই টোটাল প্রসেসটাকে বোঝাচ্ছে বুক কিপিং রেকর্ডিং প্রসেস। তো ইনিশিয়ালি যে কোনো একটা ট্রানজেকশন হওয়ার জন্য যদি একবারে শুরুতে যদি ধরি, প্রথম কথা হলো ওয়েদার an incident this is event or not. Obviously any incident is event. ভালো কথা, ইভেন্টটা কি ফাইন্যান্সিয়াল না নন ফাইন্যান্সিয়াল? যদি ফাইন্যান্সিয়াল হয়ে থাকে দেন গো ফর ট্রানজেকশন। সেটাকে ট্রানজেকশন কিনা? ইয়েস ট্রানজেকশন। ট্রানজেকশন যদি হয় তাহলে ট্রানজেকশন ইনিশিয়েশন হলো। ট্রানজেকশন ইনিশিয়েশন হলো, আমার ট্রানজেকশন ইনিশিয়েশন রেকর্ডিং হলো। এরপরে ট্রানজেকশন প্রসেসিং হলো। ট্রানজেকশন প্রসেসিং মানে কি? জার্নাল। জার্নালের মাধ্যমে প্রত্যেকটা ট্রানজেকশন প্রসেসিং ক্ষেত্রে অবভিয়াসলি দেয়ার হ্যাভ টু সাইড, ওয়ান ইজ ডেবিট সাইড, অ্যানাদার ইজ ক্রেডিট সাইড। যখন এই ডেবিট এবং ক্রেডিটে গেল তাহলে দুইটা অ্যাঙ্গেলে চলে গেল। এখন দুই রকম হইতে পারে। একটা হইতে পারে যে আমার পিএনএল প্লাস ব্যালেন্স শিট, অর্থাৎ ডেবিট লেগ যদি আমার পিএনএল হয়, ক্রেডিট লেগ ব্যালেন্স শিট, ভাইস ভার্সা হতে পারে। আবার পিএনএল টু পিএনএল হতে পারে, ব্যালেন্স শিট টু ব্যালেন্স হতে পারে। তো প্রথমটা হলো বেশি ভেরি মাচ আইডিয়াল সিনারিও। কারণ কি, নর্মালি যে কোনো একটা ট্রানজেকশন যদি হয়ে থাকে, এই ট্রানজেকশনের একটা পার্ট যদি আমার পিএনএল হয়, কাউন্টার পার্টটা সাধারণত ব্যালেন্স শিট হয়। যেমন ফর এক্সাম্পল সেলস রেভিনিউ, রেভিনিউ আমার ক্রেডিট, রেভিনিউ যদি ক্রেডিট হয় দিস ইজ পিএনএল ইনকাম। এটা কাউন্টার পার্টি হইতে পারে ক্যাশ, হইতে পারে রিসিভেবল, দিস ইজ ব্যালেন্স শিট। একইভাবে পারচেস, পারচেস যদি আমি ধরি, পারচেস আমার ডেবিট এক্সপেন্স, এটার কাউন্টার পার্টি কি? হয়তো বা আমি ক্যাশে দিছি, ব্যাংকে দিছি, ক্যাশ চলে গেছে। আর হইতে পারে না, আমি এখনো ক্যাশে দিই নেই, পরে টাকা দিব অন ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে বোথ আর প্রথমটা কি আমার অ্যাসেট কমে গেছে, অ্যাসেট রিডিউস। আর পরেরটা কি? লায়াবিলিটি ইনক্রিজ, অর্থাৎ দুইটা কিন্তু ব্যালেন্স শিট। তো আচ্ছা, এটা হওয়ার পরে আমার নেক্সট হলো ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স থেকে নেচার অফ ট্রানজেকশনের বেসিসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন মাঝখানে আবার একটা জিনিস আছে, সেটা হলো আমার যে ব্যালেন্স শিট আছে, সে ব্যালেন্স শিটে যদি এমন কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ওয়ার ইট ক্যাপচার্স ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট ওয়াইজ ডেটা। ফর এক্সাম্পল আপনার অ্যাডভান্স, ফর এক্সাম্পল অ্যাকাউন্টস রিসিভেবল, ফর এক্সাম্পল অ্যাকাউন্টস পেয়েবল। মানে অ্যাকাউন্টস রিসিভেবল আমি প্রচুর লোকের কাছে বিক্রি করি, আমার 50 জন রিসিভেবল আছে। আমি প্রচুর লোক থেকে কিনি, 30 জন আমার পেয়েবল পার্টি আছে। তাহলে কি প্রত্যেকের আলাদার জন্য কি আমার আলাদা একটা অ্যাকাউন্ট মেনটেন করতে হয়? সেই অ্যাকাউন্ট গুলো মেনটেন যেটা করতে হয় সেটাকে বলা হয় সাবলেজার। আর এটার একটা প্যারেন্ট লেজার আছে যেটাকে বলে মেমোরেন্ডাম অ্যাকাউন্ট, সেটা প্যারেন্ট। যেমন মনে করেন আপনার অ্যাকাউন্ট রিসিভেবল 1 কোটি টাকা আছে, আর 1 কোটি টাকার অ্যাকাউন্ট রিসিভেবল আমার তো একজনের কাছে নাই, মনে করেন 20 জন লোকের কাছে 1 কোটি টাকা রিসিভেবল আছে। তাহলে 20টা কোম্পানি নামে আলাদা আলাদা অ্যাকাউন্ট যেটা মেনটেন করতেছে, দিস ইজ কল ইন্ডিভিজুয়াল সাব লেজার। আর মাদার লেজার মেমোরেন্ডাম লেজার কোনটা? টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল। তো আপনার এই ইন দ্য মেইন টাইম আমার যেসব অ্যাকাউন্টে আমার সাব লেজারের কনসেপ্ট আমার রিকোয়ার্ড, সেই জিনিসটাকে ক্যাপচার করা হয় এবং লাস্টে যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন হয় সেটা বেসড অন আইএফআরএস। এই টোটাল হলো বেসিক্যালি আমার বুক কিপিং প্রসেস। এটা যদি আমি আরেকটু ইয়াতে আমি ধরি, আমার আরো শর্টকাট ভাবে যদি ধরি, সেটা হলো আমার পেজ নাম্বার 17। এখানে দেখেন একটা চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে কি আছে? ট্রানজেকশন। ট্রানজেকশন হওয়ার পরে এটা মাঝখানের প্রসেস গুলো আমি যেগুলো বললাম সেগুলোকে আরো ছোট করে নমিনাল লেজারে নিয়ে আসলো, ডাবল এন্ট্রি সিস্টেম, এরপর ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমি অলরেডি এতক্ষণ ডিসকাস করলাম। আচ্ছা, এখানে দেখেন, উপরে দেখেন আপনার নিচ থেকে এই যে জাস্ট ডায়াগ্রামটার উপরের যে সেকেন্ড প্যারা, দ্য রিমেনিং ব্যালেন্সেস অন দ্য টিবি, পেজ নাম্বার 17। দ্য রিমেনিং ব্যালেন্সেস অন দ্য টিবি আর ফর অ্যাসেটস, লায়াবিলিটি, ক্যাপিটাল। দিজ আর লিস্টেড আউট ইন দ্য ভার্টিক্যাল ফরম্যাট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এরপর লাইনটা দাগান, দ্য প্রফিট অ্যান্ড লস ফর দ্য পিরিয়ড ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য প্রফিট অ্যান্ড লস লেজার অ্যাকাউন্ট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। সিম্পল ভাবে আপনি প্রতি বছর শেষে যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে থাকে, এই প্রফিট অ্যান্ড লস কিন্তু আপনার যে নেট প্রফিট আছে এটা কোথায় যোগ করেন? নেট প্রফিটের যোগ রিটার্ন, রিটার্ন যোগ হয়ে যায় না? হ্যালো? জি Yes, স্যার। sir. জি স্যার, জি। আচ্ছা আচ্ছা, এই রিটার্ন যোগ হয় কি এমনি যোগ হয় না কোনো জার্নাল হয়ে যোগ হয়? কেন রিটার্ন যোগ করি? স্যার ওগুলো জানা কি জার্নাল জার্নাল দিয়ে হয়? হিসাব। জার্নালটা কি? ক্লোজিং জার্নাল স্যার। ক্লোজিং জার্নালটা বলেন,
ক্লোজিং জার্নালটা বলেন। ক্লোজিং জার্নালটা কি? এভরিওয়ান শুড নো, প্রত্যেকে Retain জানা উচিত। earning, retain earning debit and profit accounts credit. Sir, profit account debit and retain earnings credit. প্রফিট অ্যাকাউন্ট কোথা থেকে আসে? প্রফিট অ্যাকাউন্ট এমন অ্যাকাউন্ট আছে? Sir, net income যেটা ওইটা আর কি। হ্যাঁ, নেট ইনকাম না কোনো অ্যাকাউন্ট আছে কিনা, লেজার আছে? Sir, revenue. প্রফিট Anyone এন্ড লস else? অ্যাকাউন্ট। আচ্ছা, নেট ইনকামে কোনো লেজার নাই। নেট ইনকামের কোনো লেজার নাই। বেসিক্যালি হয় কি, আমি আপনাকে বলি, সকল ধরনের ইনকাম গুলো কি হয়, ক্রেডিট না? জি স্যার, Sir, ওকে, আচ্ছা, যখন ক্লোজিং এন্ট্রি হয় তখন ইনকাম গুলো হয় ডেবিট। সকল এক্সপেন্ডিচার নর্মালি ডেবিট, সকল এক্সপেন্ডিচার হয় ক্রেডিট। ব্যালেন্সিং যেটা থাকে সেটা হয় রিটার্ন আর্নিংস। তার আমি যদি সামারি করি তাহলে হয় কি, আমার বেসিক্যালি রিটার্ন আর্নিংস ক্রেডিট হয়, আর আপনার এই কি বলে সেলস ডেবিট হয়, মানে টোটাল রেভিনিউ ডেবিট, রিটার্ন আর্নিংস ক্রেডিট, আর বেসিক্যালি এক্সপেন্স ক্রেডিট। এই রিটার্ন আর্নিংসটা হলো কি আসলে বেসিক্যালি নেট প্রফিট। দিস ইজ দ্য জার্নাল। এটা যখন আপনি ক্লোজিং জার্নাল দিয়ে দিবেন, আলটিমেটলি আমার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আমার শুধুমাত্র অ্যাসেট, লায়াবিলিটি এবং রিটার্ন আর্নিংস মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই লেজার গুলো ছাড়া আর কোনো জিএল এর ব্যালেন্স থাকে না। ক্লিয়ার কিনা সবাই? স্যার লাস্টের কথাটা বুঝি নাই স্যার ভাই। আরেকবার একটু স্যার। আচ্ছা, যখন এই ক্লোজিং এন্ট্রিটা দিবেন, ক্লোজিং এন্ট্রি তাহলে কি হয়? ক্লোজিং এন্ট্রি হয় আমার রেভিনিউ রিলেটেড যত কিছু আছে সবাই ডেবিট। তাহলে মনে করেন আমার রেভিনিউ আছে 100 টাকা, ওকে, তাহলে 100 টাকা ডেবিট, এক্সপেন্স আছে 80 টাকা, তাহলে নেট প্রফিট কত? 20 টাকা। তাহলে আমার রেভিনিউ 100 ডেবিট, অল এক্সপেন্স ক্রেডিট 80, তাহলে ব্যালেন্সিং কোথায়? 20, তাহলে 20 ক্রেডিট, রিটার্ন আর্নিংস 20। তাহলে আমরা কি করি, রিটার্ন আর্নিংস নেট প্রফিট যোগ করি না? স্যার ক্যাপিটালের সাথে যোগ জি করি। স্যার। হ্যাঁ, কেন যোগ করি? কারণ হলো নেট প্রফিট এটা আমার রিটার্ন আর্নিংস কে বাড়াইছে, আমার ইন্টারনাল লায়াবিলিটি কে বাড়াইছে। যখন এন্ট্রিটা পোস্টিং হয়, আমার পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স বলে, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সের মধ্যে অ্যাসেট, লায়াবিলিটি এবং রিটার্ন আর্নিংস বা ক্যাপিটাল অ্যাকাউন্ট ছাড়া আর কোনো ধরনের অ্যাকাউন্টের অস্তিত্ব থাকে না। আপনি কোনো পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সে সেলস পাবেন না, এক্সপেন্স পাবেন না, ঠিক আছে, সিওজিএস পাবেন না, কোনো ধরনের এক্সপেন্স পাবেন না। ক্লিয়ার? এটার মাধ্যমে আসলে বেসিক্যালি ক্লোজিং এন্ট্রির মাধ্যমে ক্লোজ হয়। এবং আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 1 বছর থেকে আরেক বছরে যান, আপনি কোন ব্যালেন্স গুলো ক্যারি ফরওয়ার্ড করেন? শুধু অ্যাসেট, লায়াবিলিটি, রিটার্ন আর্নিংস। আপনি কি সেলস, এক্সপেন্স এগুলো ক্যারি ফরওয়ার্ড করেন? নো স্যার। কেন কেন করি না? এই এন্ট্রির মাধ্যমে, এই ক্লোজিং যে এর ক্লোজিং মাধ্যমে এন্ট্রি, এই ক্লোজিং এন্ট্রির মাধ্যমে রিটার্ন আর্নিংস ট্রান্সফার হয়ে গেছে, কারণ রিটার্ন আর্নিংস আমি ক্যারি ফরওয়ার্ড করতেছি, তাহলে আমার ওগুলার ক্যারি ফরওয়ার্ড করার প্রয়োজন নাই। এটা ক্লিয়ার সবার কাছে? Yes, sir. ওকে, আচ্ছা, এই কথাটা এখানে বলছে, দ্য প্রফিট এন্ড লস ফর দ্য পিরিয়ড ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য প্রফিট এন্ড লস লেজার অ্যাকাউন্ট ইনটু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে প্রফিট এন্ড লস লেজার অ্যাকাউন্ট বলছে, আমি প্রফিট এন্ড লস লেজার অ্যাকাউন্টের মাঝখানে না নিয়ে আমি জাস্ট কি বলছি, ফার্স্টে আমি সব সেলস গুলাকে ডেবিট করছি, আর কি আমার কি বলে এক্সপেন্স কি ক্রেডিট করছি। একইভাবে আপনি সেলস এবং এক্সপেন্স কে করে এই ব্যালেন্সিং কে প্রফিট এন্ড লস লেজারে নিতে পারেন, পরে প্রফিট এন্ড লস লেজার থেকে রিটার্ন নিতে পারেন, একই জিনিস। বোথ আর কারেক্ট। পরের পেজে চলে যায়, পেজ 18। আচ্ছা, এই বছর দ্যাট মিনস 2023-এ, 23 না 24-এ একটা নতুন আইএফআরএস আসছে। সেই আইএফআরএসটা হলো বেসিক্যালি সাস্টেইনেবিলিটি রিপোর্টিং নিয়ে, সেটাকে বলা হচ্ছে S1 S2। কি বললাম? এই বছর একটা নতুন আইএফআরএস আসছে, এই আইএফআরএস এর নাম হলো S1 S2, সেটা হলো সাস্টেইনেবিলিটি রিপোর্টিং। এইটা আসলে ব্যাকগ্রাউন্ডটা কি এটা একটু আমার জানা দরকার, এরপর আমরা বইয়ের ভিতরে যাবো। বেসিক্যালি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমার শুরু হয়েছে আমার 1500 সালের পর থেকে। এরপরে ফেজ বাই ফেজ আমরা ম্যাক্সিমাম জিনিসে কিন্তু আমরা ডিপেন্ড অন কি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি। এবং ইন্ডাস্ট্রি যখন আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন করতে গেলাম, তখন আমাকে কিন্তু ব্যবহার করতে হচ্ছে যন্ত্র, মেশিন। এবং যখন আমি মেশিন ব্যবহার করতে গেলাম, এই মেশিনের কিছু ওয়েস্টেজ আছে। ওয়েস্টেজটা কি? যেমন মনে করেন আমি যদি এয়ার কন্ডিশনার বলি,
এয়ার কন্ডিশনার থেকে আমার কি হয়, আমার আহ, ইয়া নির্গত হয়, আমার কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যেটা আমার বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকর, যেটা গ্রিন হাউস এফেক্ট ক্রিয়েট করে। আমার ইন্ডাস্ট্রি যদি বলি, যেমন ইন্ডাস্ট্রি বলতে আমার মেশিন চালাইতে হয়, মেশিনে দুই ধরনের ওয়েস্টেজ ক্রিয়েট হয়, একটা হলো ওয়াটার পলিউশন ক্রিয়েট করে, একটা এয়ার পলিউশন ক্রিয়েট করে। তো আচ্ছা, তো সারা গ্লোবালি সবগুলো কান্ট্রি তারা যখন এটা নিয়ে ডিসকাশন, এটা হলো আর্ট সামিট বলে, আর্ট সামিট 2000 এর আগে শুরু হয়েছে আর্ট সামিট। আর্ট সামিটে এই যে এগুলো, যে মনে করে কথার কথা, যেমন মনে করেন আমাদের এখন শীতকাল চলতেছে, ঢাকা যারা আছে আমার মনে হয় না অত বেশি শীত আমরা এখনো টের পাচ্ছি। জি কেন স্যার। শীতের কারণ কি? শীতকালে শীত নাই, আবার বর্ষাকালে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে শরৎ হেমন্তের সময় বৃষ্টি আছে, কিন্তু বর্ষাকালে বৃষ্টি নেই। এটার ইম্প্যাক্টটা কি? ওই যে 1400 সালের পর থেকে যে আমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কারণে আমার যে সোসাইটিতে যে আমার যে কি বলে ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা রেভলিউশন, যেটা আমি রেভলিউশন যেটা বলি, দ্যাট ইম্প্যাক্টস দ্য লাইফ। এবং তারা বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে 2050 সালের মধ্যে এইভাবে যদি চলতে থাকে, এবং এখন কিন্তু আমরা মানে এমন কোন জায়গা নাই যেখানে ইন্ডাস্ট্রি ছোঁয়া নাই। যেমন আপনি যদি বলেন যে আপনি আগে জমি চাষ করবেন, জমি চাষ করতে গেলে আপনার গরু লাগতো, যে হালের বলদ বলে, যারা গ্রামে আছে হালের বলদ চিনবেন, হালের বলদ দিয়ে তারা কি করতো, ওই যে ইয়া করতো, চাষ করতো। তো এখন তো ট্রাক্টর দিয়ে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আগে কি করতো, আপনার মনে করেন যে এই জমি থেকে আমার ইয়া তুলবে, কি বলে, আপনার ফসল তুলবে। ফসল তোলার জন্য তো লোক দরকার নাই, আপনি যদি বাইরের দেশে আপনার ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং যেসব দেশ করে, সেখানে দেখবেন মেশিন আছে, মেশিন দিয়ে সারা ইয়াতে খালি ওই মেশিনটা দিয়ে টানতেছে, সব ফল তুলে ফেলতেছে। আসলে দ্যাট রিপ্লেস হিউম্যান, কিন্তু বাট যখন রিপ্লেস হিউম্যান, ওই যে আমি যে মেশিনটা ব্যবহার করতেছি, এটা কিন্তু অলসো কস্ট হিউম্যান। কিভাবে? মনে করো একটা ধোঁয়া নিঃসরণ করতেছে, সেটা আমার কার্বন এমিশন হচ্ছে। যেটা দেখা গেছে যে যদি এভাবে চলতে থাকে, 2050 সালের মধ্যে সারা পৃথিবীর তাপমাত্রা 2%-এর বেশি বৃদ্ধি পাবে। এবং যখন 2%-এর বেশি বৃদ্ধি পাবে, পৃথিবীর একটা বড় অংশ, যেটা অতিরিক্ত ওই যে আমার উত্তর মেরু দক্ষিণ মেরুতে বরফ গলার কারণে আমার যেটা হবে, যে সেটা হলো যে আমার পানির উচ্চতা বেড়ে যাবে। যেমন মালদ্বীপ, ওদের ধারণা মালদ্বীপ ডুবে যাবে, বাংলাদেশের একটা পোর্শন ডুবে যাবে, ওকে, শ্রীলঙ্কা একটা পোর্শন ডুবে যাবে। এরকম 3টা কান্ট্রির কথা বললাম, প্রত্যেকটা কান্ট্রি ইম্প্যাক্ট হবে, ইন্ডিয়ার একটা পোর্শন ডুবে যাবে। তাহলে এখন এই জিনিসটাকে যদি প্রোটেক্ট করতে হয়, তারা চিন্তা করে দেখলো যে আমাদের কিছু কিছু ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট যেগুলো আমাকে গ্রিন হাউসকে ইম্প্যাক্ট করে, সেগুলো কমায় নিয়ে আসতে হবে। যদি কমায় নিয়ে আসতে হয়, তাহলে আমার চেষ্টা থাকতে হবে 2050 সাল নাগাদ যাতে আমার তাপমাত্রা যেটা এই মানে যেটা আপনার গ্রিন হাউস এফেক্টের কারণে যে তাপমাত্রা, সেটা কোনোভাবেই যদি 2 ডিগ্রি এক্সিড না করে। তাহলে এটার জন্য কি ইনিশিয়েটিভ নিবে? মনে করেন এটার জন্য আপনি ফর এক্সাম্পল আপনি আরএমজি হন, আপনাকে বলতে হবে যে ভাই তুমি ইটিপি ইউজ করো, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। যদি ইটিপি ইউজ করো, ইটিপিটা কি আসলে এই যে ওয়াটার ওয়েস্টেজ যেটা আসে, সেটাকে রিফাইন করে ওয়েস্টেজটাকে রেখে ভালো পানিটাকে নদীতে ছেড়ে দেওয়া। তাহলে ওয়েস্টেজটাকে সে কি করবে, দুই রকম হতে পারে। ওয়েস্টেজটা সে হয়তো বা কোনোভাবে সেটাকে রিসাইকেলের ব্যবস্থা করতে পারে, ওয়েস্টেজ থেকে সে সার বানাইতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, এখন ইটিপি যে লোক করবে, ইট কস্ট হিজ অর্গানাইজেশন। কারণ কি, একটা ইটিপি যদি করতে মনে করেন, তার যদি বছরে 100 কোটি টাকার সেল থাকে, দেখা যাবে যে একটা ইটিপি প্ল্যান করতে তার 50 কোটি টাকা লাগতেছে। এখন তাহলে একটা 50 কোটি টাকার ইটিপি প্ল্যান, এটা হয়তো বা 5 বছর টিকবে। তাহলে 5 বছর যদি টিকে থাকে, তাহলে 100 কোটি টাকা যদি রেভিনিউ হয়, তাহলে প্রতি বছর কিন্তু 10 কোটি টাকায় তারা ইম্প্যাক্ট করতেছে। তাহলে এটার এইটার জন্য কি দুই ধরনের ইয়া আছে, ইনিশিয়েটিভ। একটা গভর্নমেন্ট থেকে আপনাকে ইনিশিয়েটিভ দেওয়া হবে, ঠিক আছে ফাইন, তুমি যদি ইটিপি করো তাহলে তোমার ট্যাক্স রেট 2% কম, কথার কথা। অথবা তুমি ভ্যাট তোমাকে 15% দিতে হবে না, 12% দিতে হবে, কথার কথা। এক্সাম্পল দিলাম। তাহলে এইগুলোর উপরে বেস করে, এবং আরেকটা হলো আপনার নিজস্ব, যেহেতু ইউ অলসো বি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং যদি পৃথিবী যদি 2%-এর বেশি, 2 ডিগ্রি বেশি গরম বাড়ে 2050 সালের পরে, দেখা যাবে অনেকাংশ ডুবে যাবে। আই অলসো বি ইম্প্যাক্টেড। কারণ এমন হতে পারে যে জায়গাটা ডুবে যায় এখানে আমার ফ্যামিলি থাকে বা আমি থাকি। তাহলে আমি অ্যাজ এ পার্সন, আমি অ্যাজ এ কোম্পানি, আমি আসলে হোয়াট আই কন্ট্রিবিউট সেটা এটা। এবং এবং আরেকটা হলো আমি অ্যাজ এ কোম্পানি হাউ আই ইম্প্যাক্ট দ্য সোসাইটি। ফর এক্সাম্পল আমি গ্রিন হাউস এফেক্ট, আর আমার একটা
আরএমজি আছে, আরএমজি তে মনে করেন 5টা মেশিন চলে। তা 5টা মেশিন যদি চলে থাকে, তাহলে 5টা মেশিনে কি পরিমাণ কার্বন এমিশন হয়, যেটা আসলে আমি যদি কস্টে আমি রূপান্তর করি, আসলে হাউ মাচ কস্ট দিস 5 মেশিন জেনারেট ফর দ্য সোসাইটি, সেটাকে এখন ব্যাপারটা হলো, এখন দ্যার ইজ দ্য কোশ্চেন। আমি বলতেছি একটা মেশিনে আমি ধোয়ার কারণে প্রতি মাসে, প্রতি বছরে 1 কোটি টাকা করে সোশ্যাল ক্ষতি হচ্ছে। হ্যাঁ, দ্যাট মে ভেরি বেসড অন দা কি বলে ক্যালকুলেটেড অ্যামাউন্ট, বাট ইউ হ্যাভ টু ডিসক্লোজ। এটাকে বলতে আসলে সাস্টেনেবিলিটি। এবং আমার এই যে এই গ্রিন হাউস ইফেক্ট, যেমন আপনার যদি ডক্টর ইউনূস সাহেব যখন আসলো, সর্বপ্রথম আসলেন, উনি কিন্তু একটা কথা বলছেন, একটা 3-0 কনসেপ্ট। 3-0 কনসেপ্ট, হোয়াট ইজ 3-0? 3-0 হলো জিরো কার্বন, জিরো প্রভার্টি, প্রভার্টি জিরো হবে, কার্বনেশন জিরো, আর একটা ভুলে গেছি। তো এখন কথা হলো, জিরো তাহলে আমরা হাঙ্গার জিরো স্যার। কার্বন, জিরো হাঙ্গারা যায়, জিরো কার্বন, হোয়াট ইজ জিরো কার্বন? এই যে আমি একটু নেট জিরো কনসেপ্ট, যে ভাই 2050 সালের মধ্যে জিরো কার্বন কিভাবে সম্ভব? আপনি তো আর এখন চাইলে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারবেন? পারবেন না। কিন্তু বাট আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে যতটুকু ক্ষতি করতেছেন সোসাইটিকে, হাউ ইউ কন্ট্রিবিউট ইন দ্য সোসাইটি। যেমন আপনি যদি দেখবেন যে বাংলাদেশের ট্রি প্ল্যান্টেশন সবচেয়ে বেশি করে বিএটি। আপনি দেখবেন, যদি দেখেন যে ব্রিটিশ আমেরিকান টোবাকো সবচেয়ে বেশি ট্রি প্ল্যান্টেশন করে। ওরা কি বলতে চায় যে ভাই দেখেন, আমরা ব্যবসা যেটা করি, এটা পুরাটাই আসলে ইট ইম্প্যাক্ট দ্য সোসাইটি। কারণ কি, আমরা সিগারেট বিক্রি করি। সিগারেট যদি বিক্রি করি, তাহলে আমার যদি 1 কোটি লোক সিগারেট খায়, তাহলে প্রতিদিন যদি একটা করে সিগারেট খায় 1 কোটি লোক, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ নিকোটিন এবং ধোঁয়া কিন্তু আমরা সোসাইটি নিঃসরণ করতেছে। সেটাকে কম্পেনসেট করার জন্য নর্মাল অর্গানাইজেশন যদি 100টা, প্রতি বছর 100টা গাছ সে রোপণ করে, এটা বিভিন্ন জায়গায় করতে পারে। এটা তো আসলে প্রাইভেট প্রপার্টির মধ্যে করতে পারবে না, পাবলিক প্রপার্টি, গভর্নমেন্টের প্রপার্টির মধ্যে করতে হবে। তো কারণ আপনি তো আর আপনার জমির মধ্যে তো আর বিএটি অনুমতি দিবেন না যে তুমি এখানে গাছ লাগাও। তো এখন সে পাবলিক প্রপার্টিতে এইটা সে কম্পেনসেট করার চেষ্টা করে, যে আমি যদি 1 কোটি লোক যদি সিগারেট খায়, 1 কোটি লোকের যে ক্ষতিটা হয়, এখন এটার যে মেজারমেন্ট আছে মে নট বি মেজার্ড পারফেক্টলি। এটা হলো আমার এজাম্পশনের ব্যাপারে, বিভিন্ন প্যারামিটার ব্যাপার, এটা সায়েন্সে যারা আছে তারা বুঝবে। প্যারামিটারের বেসিস এজাম্পশন করে, তো সেটা সে যে গাছ লাগাচ্ছে, এবং সে আবার দেখায় এই গাছ যে প্রতিদিন আপনাকে কি অক্সিজেন দিবে, সেই অক্সিজেন কিভাবে আপনার এই যে ধোঁয়ার যে কার্বনটা আছে সেটাকে কিভাবে কম্পেনসেট করবে, এই জিনিসটাকে আইএফআরএস S1 S2 এর মাধ্যমে আসলে রিপোর্টিং এ নিয়ে আসছে। অর্থাৎ আপনি অ্যাজ এন অর্গানাইজেশন, হাউ ইউ ইম্প্যাক্ট দ্য এনভায়রনমেন্ট এবং হাউ ইউ হেল্প দ্য এনভায়রনমেন্ট, দুইটাই আপনাকে ইম্প্যাক্ট অ্যানালাইসিস, আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে। এটার কারণে দুইটা জিনিস হবে। একটা স্টেক হোল্ডার যারা আছে, অনেক আছে সচেতন স্টেক হোল্ডার। যেমন মনে করেন অনেকে সিগারেট খায় না, এবং সে সিগারেট খাওয়াকে ডিসকারেজ করে। তো একইভাবে তা সে যখন ইনভেস্টমেন্ট করতে যাবে, সে দেখবেন বিএটি শেয়ার কিনতে যাবে না, ইভেন বিএটি শেয়ার অনেক লাভবান। আচ্ছা, এখন কথা হলো কোন একটা অর্গানাইজেশন, বিএটি বাদ দিলাম, মনে করেন যে নাবিস্কো, তো নাবিস্কোর বিস্কুট তো আমরা খাই, ভালো কথা। তো নাবিস্কো, হাউ দ্য ইন্ডাস্ট্রি অফ নাবিস্কো ইম্প্যাক্ট আস, এটা বোথ অন দ্য ফ্রম দ্য বোথ পার্সপেক্টিভ। এটা আমার পার্সপেক্টিভ বলি, আমার সাস্টেনেবিলিটি পার্সপেক্টিভ বলি, প্রফিট পার্সপেক্টিভ বলি। সেই জিনিসগুলো যখন প্রেজেন্ট করা থাকবে, আমি যখন ইনভেস্টমেন্ট করবো এজ এন সচেতন অ্যাওয়ার সিটিজেন, আমি কিন্তু দেখবো আলটিমেটলি ইট, মানে আমার কোন অর্গানাইজেশন আসলে ক্ষতি কম করতে, সেখানে আমি ইনভেস্টমেন্টে যাব। এই কারণে এই সাস্টেনেবিলিটি রিপোর্টিংটা নিয়ে আসছে। ঠিক আছে। আচ্ছা, তো আমি কিছু স্যার, বললাম, এখন বইয়ে আসি। সাস্টেনেবিলিটি জি। রিপোর্টটা মূলত যে অ্যাড হয়েছে, এটা এটা তো মূলত ইজির উপর বেস করে তৈরি করা হয়েছে। তো সব কোম্পানি তো ইজি রিপোর্ট তৈরি করে না, এটা ম্যান্ডেটরি হয় না এখানে। ম্যান্ডেটরি ফেজ বাই ফেজ হবে। এটা প্রথমে তো আর কম্পালসারি করেনি, এটা প্রথমে অপশনাল রাখছে, এবং লিস্টেড কোম্পানির জন্য সম্ভবত ম্যান্ডেটরি। এগুলো বিভিন্ন, জাস্ট এই বছর আসলো তো, এই বছর তো ইয়ার এন্ড শেষ হবে যে ডিসেম্বরে এবং পরের জুনে। তো এরপর এর মাঝখানে দেখবে বিভিন্ন সার্কুলার আসবে, যেমন এসএসসি সার্কুলার আসবে, আপনার এফআরসি। স্যার, এটা কি ইউনাইটেড নেশনস এর যে 17 গোলস আছে এসডিজি থেকে, ওখান থেকে করা হয়েছে? না, এটা ওইটার কিছু একটা পার্ট, এবং বাকিটা হলো সেপারেট, আলাদা কমিটি আছে, কমিটি এটা আসলে বেসিক্যালি এটাকে করছে, ইএসজি বলে। ঠিক আছে, এখানে আমরা নিচে পড়বো, আমরা নিচে পড়লে এগুলো ক্লিয়ার হবে। স্যার, আচ্ছা, স্যার আসসালামু বলেন। আলাইকুম।
ওয়ালাইকুম স্যার সালাম, জি বলেন। ইটিপির ক্ষেত্রে কি কোনো ট্যাক্স বেনিফিট পায় আরএমজি সেক্টর? না না, পায় না। এটা জাস্ট বললাম যে গভর্নমেন্ট ইন ফিউচারে এগুলোর উপরে বিভিন্ন বেনিফিট দিবে। আচ্ছা আচ্ছা, আমরা পেজ নাম্বার 18-তে চলে যাই। 18-তে দেখেন যে কি বলছে যে ইন্ট্রোডাকশন টু সাস্টেনেবিলিটি এন্ড অ্যাসিউরেন্স। কারণ স্বাভাবিকভাবে আপনাকে এই যে মনে করেন আপনার আইএফআরএস আগামী বছর যে আপনার রিপোর্ট করবে বিভিন্ন অর্গানাইজেশন গুলো, আপনি অডিটর হিসেবে তো জানতে হবে। এখানে আপনি অডিট রিপোর্ট দিবেন কিভাবে? কারণ এটার উপর বেস করে তো আপনার অডিট ওপিনিয়ন দিতে হবে। তো অডিট ওপিনিয়ন হাউ ইট ইম্প্যাক্টস, সেই জিনিসগুলো এখানে আসলে আলোচনা করা হয়েছে। এখানে এখানে যেই পার্সপেক্টিভটা আলোচনা করা হয়েছে সেটা যখন এটা ড্রাফট স্টেজ ছিল সেই স্টাইলে রেখে, কারণ এটা এই বছর থেকে এটা কম্পালসারি করা হয়েছে সবার জন্য। আচ্ছা, কি বলছে? আইসিএবি চার্টার অ্যাকাউন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ সাস্টেনেবিলিটি ইস্যুস এন্ড their impact on organizations, professionals, and other stakeholders. For this subject, sustainability impacts, risk management, assurance, governance, and relevant metrics and targets. You will need to be aware of the various developments in the areas of both sustainability and environmental, social, and governance (ESG), including the launch of the International Sustainability Standards Board (ISSB). ঠিক আছে? In 1987, the United Nations ব্রান্টল্যান্ড কমিশন গেভ আস দ্য ফলোইং ডেফিনিশন। অর্থাৎ 1987 সাল থেকে এটা নিয়ে ডিসকাশন শুরু হয়েছে। সাস্টেনেবিলিটি মিটিং দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ দ্য ফিউচার জেনারেশনস টু মিট দেয়ার ওন নিডস। অর্থাৎ এক্সিস্টিং সিচুয়েশনকে কম্প্রোমাইজ না করে ভবিষ্যতের জন্য আমাকে কি করা, মানে এক্সিস্টিং লোকদের নিড ফুলফিল করে উইদাউট কম্প্রোমাইজিং দ্য অ্যাবিলিটি অফ দ্য ফিউচার জেনারেশন। Globally, there is now much greater awareness of the effects of climate change and the impact an organization's operations can have on the environment. Here are some of the key global initiatives that summarize the environmental, social, and governance guidance, legislation, and regulation developments of the organization over past 20 years. দেখেন, United National Global Impact 2000, Global Reporting Initiative GRI 2000, Task Force on Climate Related Financial Disclosure TCFD 2015, SDG Sustainable Development Goals 2016. এটা also part of Sustainable Development Goals. ESG definition কি? Environmental, social, and governance issues derived from increasing the political and stakeholder concern. Evolving guidance and regulations ensure organizations should aim up for the following: environmental, social, governance. Environmental কি? Counter the impact of climate change and reduce an organization's impact on the environment. Social key, consider the well-being and impact of their operations on society and their stakeholders and creating a good working environment for the employees. যেমন আপনারা দেখবেন যারা মাল্টিনেশনাল কোম্পানিতে যারা চাকরি করবেন, দেখবেন ওখানে সবসময় মেন্টাল ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং, ফাইন্যান্সিয়াল ওয়েলবিং, ঠিক আছে, স্ট্রেস ম্যানেজমেন্ট, তারপরে আপনার কি বল ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন, এইসব শব্দ প্রচুর শুনবেন। কারণ কি? এইটার কারণে। অর্থাৎ এদের উপরে প্রেশার আছে যে তুমি যদি গ্লোবাল বিজনেস করো, প্রত্যেকটা দেশে তোমাকে এগুলো এনশিওর করতে হবে। তুমি যদি এগুলো এনশিওর না করতে পারো, তাহলে আপনার গ্লোবালি তোমার যে প্যারেন্ট আছে সেখানে ইউ উইল বি পেনালাইজড। ঠিক আছে? তারপরে গভর্নেন্স, implement good governance practices from the top down, so it will positions to meet environmental and social requirements by providing its goods and services in a sustainable way and offers employment with good working conditions to the long term. Governance বলতে যেমন কর্পোরেট গভর্নেন্স যে গাইডলাইন আছে আমার, সেই আমাদের দেশের জন্য, এবং গ্লোবালিও বিভিন্ন কোম্পানির জন্য আছে। যেমন মনে করেন বাংলাদেশের কোম্পানি যদি কোনো নিউ ইয়র্কে চাইলে কি হতে পারে, লিস্টেড হতে পারবে। আপনার ইউকে তে চাইলে লিস্টেড হতে পারে। নিউ ইয়র্কে যদি লিস্টেড হতে চাই, তাহলে নিউ ইয়র্কের রেগুলেশন আমাকে মানতে হবে, কিন্তু পারবে না। ঠিক আছে? তারপরে দেখেন পেজ নাম্বার 19-এ যান, কি বলছে? সাস্টেনেবিলিটি এন্ড আইসিএবি। আইসিএবি চার্টার অ্যাকাউন্ট নিড টু কি ছিল রিকগনাইজ স্যার? দ্যাট। বলেন বলেন আমাদের বলেন। যে বিটিএস বইটা স্যার, ওইখানে এই মানে সাস্টেনেবিলিটি যে 3টা হেডিং, ওইখানে আছে হলো স্যার ইকোনমিক, সোশ্যাল, এনভায়রনমেন্ট এন্ড ইকোনমিক। তো এই ইকোনমিকটা আর এই গভর্নেন্সটা কি সেম স্যার? এটা আসলে আপনাদের ওই বইটা আমি দেখি নাই, দেখলে বলতে পারবো। ওইটা আমি দেখি নাই আসলে। ওটা পেজ নাম্বারটা একটু আমাকে বলে রাখেন, আমি একটু দেখে আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ডিসকাস করবো। পেজ নাম্বারটা একটু আচ্ছা বলেন স্যার, কোন জি জায়গায়। স্যার, ঠিক আমি আছে? মেসেজ করে দিচ্ছি, আপনি কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ ঠিক আছে, মেসেজ করে দাও। জি আচ্ছা। Sustainability and ICAB, page number 19 শুরু দেখেন, ICAB chartered accountants need to recognize that sustainability is at the core of what they do and analyze how to make the sustainable economy work for business, for clients and the public interest.
To achieve this, ICAP Chartered Accountants and assurance professionals need to move beyond the simply measuring and reporting the impact of climate change, environmental regulation, supply chain pressure, and rising energy costs. They will be expected to focus on understanding those implications and advising on the broader implications of ESG issues into organizations. Sustainability impacts across all modules of the ACA Coalition for Assurance. This impacts the following 4 areas. এই চারটা জায়গায় আমাদের অডিটের জন্য ইম্পর্টেন্ট: রিস্ক ম্যানেজমেন্ট, assurance, governance, and sustainability metrics and targets. একটু মিউট করবেন প্লিজ। As well as the impact of on companies, ICAP Chartered Accountants need to work with a wide range of other stakeholders to deliver solutions to the issues related to sustainability, such as board of directors, business partners, employees, market analysts, suppliers, customers, governments, lenders, and general public and local communities. From an assurance perspective, in the future, stakeholders may require to be entitled to verify information disclosed by companies, which may need to be audited or undergo a specific assurance engagement. Risk management. What is risk management? আচ্ছা, risk management normally আমরা কি, what is risk management বলেন। স্যার প্রতিটা প্রোডাক্ট বা প্রতি কোম্পানির হচ্ছে কম্পিটিটিভ কোম্পানি থাকে, ওটার জন্য কোম্পানিতে ফিউচারে কি কি রিস্ক আসতে পারে ওইটার জন্য যে কমিটিটা থাকে বা যে যারা দায়িত্বে থাকে তারা হচ্ছে রিস্ক ম্যানেজ করে। ওকে ফাইন, এটা একটা পার্সপেক্টিভ। আর কি হতে পারে? আমার কিছু স্যার, আমি যদি কোনো একটা অর্গানাইজেশনের স্যার যদি হেড বা কোনো কিছু থাকি, তাহলে আমার কোম্পানির জন্য আমি কিছু অ্যাজাম্পশন করি বা আমি কিছু রিস্ক দেখি, এন্ড সেগুলো মেজার করার পর এগুলো মিটিগেট করার জন্য বা আমি ওইগুলো রিডিউস করার জন্য কিছু স্টেপ নেই। সো ওইটা রিস্ক ম্যানেজমেন্ট আন্ডারে হতে পারে। ওকে আচ্ছা, আগে এটা বললেন তো রিস্ক ম্যানেজমেন্ট, হোয়াট ইজ রিস্ক? স্যার একটা স্যার প্রত্যাশিত জিনিস থেকে স্যার আমি যখন কম পাই তখন স্যার সেটাই রিস্ক। Anyone else? রিস্ক লাইক ইনভেস্টমেন্টের সাথে রিস্কের ব্যাপারটা। না স্যার, কোনো কিছু পাওয়ার তো একটা আনসার্টেনিটি আছে, এটাই হচ্ছে রিস্ক। ওকে স্যার অনিশ্চয়তা যে অংশটুকু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রিস্ক। ওকে ফাইন। আচ্ছা, বেসিক্যালি হোয়াট আই আন্ডারস্টুড, রিস্ক হলো যেটা আপনার জন্য লস ক্রিয়েট করতে পারে, এটি রিস্ক। সিম্পল। অর্থাৎ যা আপনার জন্য, যেমন আপনি অর্গানাইজেশনে ব্যবসা করেন কেন? প্রফিটের জন্য। তো রিস্কটা কি? লস হতে পারে, এটাই রিস্ক। ঠিক আছে। আচ্ছা, এখন একইভাবে এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকেও আমার দেয়ার আর সাম রিস্ক। যেমন ওরা আলোচনা করছেন যেমন নেট জিরো, অলরেডি আমি নেট কার্বন এমিশন। এখন যেমন আপনি মনে করেন এসি ইউজ করেন, এসির ক্ষেত্রে কিন্তু আমরা যখন এসি কিনতে যাই, এসি আমরা কি বলে ইনভার্টার এসি দেন। ইনভার্টার এসি কেন? ইনভার্টার এসির কাজ কি? ইলেকট্রিক সাশ্রয়। এখন ইলেকট্রিসিটি সাশ্রয়, বিদ্যুৎ সাশ্রয়। বিদ্যুৎ সাশ্রয় কিভাবে করে? এটা স্যার কাজ করে ঠান্ডা এট এ সার্টেন কোল্ড হওয়ার পর স্যার এটা অটো বন্ধ হয়ে যায়। অটোমেশন, কম্প্রেসরটা বন্ধ হয়ে যায়, সোজা কথা। কম্প্রেসরটা কুল মোডে চলে যায়, ঠিক আছে, স্টেবল মোডে চলে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, একইভাবে আপনি ব্যবসা যখন করতে যাবেন প্রত্যেকটা জায়গায়, একইভাবে আপনি যদি এনভায়রনমেন্টাল আসপেক্টে যদি বলেন, আপনার ব্যবসা হলো, আপনি মনে করেন কথার কথা আপনি বাসের কোম্পানির ব্যবসা। বাসের কোম্পানির ব্যবসা তো ভাই এখন স্বাভাবিক, আপনি বাসের কোম্পানিতে তেল ছাড়া বাস চলবে না। তেল যদি চলে তাহলে কি হবে? ধোঁয়া নিঃসরণ হবে। এখন আপনার অবজেক্টিভ কি থাকবে? ধোঁয়া যতটুকু কম নিঃসরণ হয়। যেমন আপনি যদি দেখেন এখন সবাই এনকারেজ করে যে ভাই আপনি ইয়া কিনেন, এই কি বলে বাইরে দিচ্ছে, আমেরিকা এখন যারা চলতেছে, আমেরিকা বা জার্মানি এসব দেশে ইলেকট্রিক কার। কেন? মূল আসপেক্ট হলো টেসলা, মূল আসপেক্টটা কি? ইলেকট্রিক কারে আপনি কি হবে না, ধোয়া হবে না, যেহেতু তেল পুড়তেছে না। যেহেতু তেল পুড়তেছে না, তাহলে কার্বন এমিশনটা রিডিউস হচ্ছে। তাহলে প্রত্যেকটা কোম্পানির কাজ কি? ওই জিনিসটাকে কমায় নিয়ে আসা তার প্রোডাক্টের আসপেক্টিভ থেকে। তাহলে সেখানে হাউ would he manage the risk? Climate change is clearly giving rise to significant risks for the business, whether those risks arise from more frequent and severe weather events or the transitions to a net zero carbon economy. Expectations are growing that companies appropriately embed climate-related financial risks into their governance and risk management processes. Scenario analysis is key to better understanding and managing future risks today, as well as supporting the transitions to a
Net zero carbon economy. The accountancy and assurance profession has a particular interest in the topic of risk, notably the identification, measurement, and management of business and financial risk, including reputation risk that may threaten the survival of an enterprise. A mature company is now expected to recognize that environmental and social matters are recognized and integrated into its risk management and reporting infrastructure. Basic আলোচনা করছে। Assurance বলতে আমার audit. All types of sustainability and ESG information is affected by the needs of credibility when disclosed to stakeholder, যেটা S1 S2 দিয়ে হচ্ছে। S1 S2 দিয়ে যখনই আপনার কোনো একটা ইনফরমেশন ডিসক্লোজ করবেন, as an auditor you have the responsibility to review the S1 S2 অনুযায়ী ডিসক্লোজার যেটা হবে whether this is prudent or not। কারণ আপনার একটা মিথ্যা কথা লিখে রাখছে, মনে করেন এটা নাই, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ বলা আছে, কারণ আপনি এটা দেখে ইউ হ্যাভ টু অপোজ, ইউ হ্যাভ টু চ্যালেঞ্জ এটা কেন দিলেন। কারণ কি, যখন আপনি একটা অডিট রিপোর্ট সাইন করলেন, যেহেতু দিস ইজ অলসো পার্ট অফ আইএফআরএস, আপনি কিন্তু ওইটাকে ভেরিফাই করলেন। আপনি একটা মিথ্যা ইনফরমেশন যখন ভেরিফাই করবেন, তখন ইউজাররা কিন্তু এটার উপর ট্রাস্ট করবে। সো অ্যাজ অ্যান অডিটর ইউ হ্যাভ দ্য মানে ভেরি কি বলে মানে you are very much responsible to check this, ঠিক আছে? ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল মার্কেট বোথ ডেপ্থ এন্ড ইকুইটি কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই যে S1 S2 স্যার, মানে ওইটার মিনিংটা স্যার আমি বুঝতে S1 হলো, এটা হলো S1 আর S2 হলো যেটা দুইটা আইএফআরএস, যেমন আমরা IS1 IS2 IS3 বলি না, স্যার। একইভাবে ওই নতুন আইএফআরএস সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর আইএফআরএস এর নাম রাখছে ওরা S1 S2 দুইটা। স্যার এটা 2024 সালে বের হয়েছে না? 2024, কারেক্ট, ইয়েস 2024, থ্যাংক ইউ। এই বছর জি। আচ্ছা, ওকে। Financial market both debt and equity in attesting information relating to sustainability and its consequences, and thereby reducing risk for investors. Government in supporting compliance with laws and regulations by preparing or attesting information relating to sustainability, employees to provide confidence in systems and establish progress against targets, specialists including markets analysis, credit rating agencies, and listing regulations, business partners to strengthen the supply chain, and communities to establish credibility with neighbors and local organizations. Page number 20 তে চলে যাই। গভর্নেন্স কি বলা আছে যে ইফেক্টিভ stakeholder engagement in dependent on reliable information. This is likely to be a matter of increasing concern with the demand for transparency of information to support the process of feedback with the stakeholders. Preparing for and responding to stakeholder engagement will often call for social, environmental, and economic data. Assurance engagements may be particularly useful in advising on governance required to provide social, environmental, and economic data, both within the company and to external stakeholders. Sustainability metrics and targets. Effective measuring of ESG performance data and benchmarking requires the timely publication of information. Assurance experts may, অর্থাৎ আমরা যারা opinion দিব, may be expected to take a role in advising on future supporting measurement of climate change and its consequences by providing relevant and reliable information in an accessible, meaningful, and comparable way. Interpret the results of ESG-related performance measures against the targets. This is likely to include understanding the different bases used to be able to compare and analyze the results. কেউ কিছু বলবেন? হাত তুলে রাখছেন মনে কেউ একজন। স্যার জি আমি বলেন। স্যার গভর্নেন্স কে ইন শর্টে কি বলতে পারি? নোট করতে হবে। গভর্নেন্সে ইন শর্ট না, আসলে গভর্নেন্স বলতে কি, গভর্নেন্স মানে কি? মনিটরিং, সিম্পল। মনিটরিং। গভর্নেন্স মানে কি? গভর্নেন্স, গুড গভর্নেন্স। হোয়াট ইজ গুড গভর্নেন্স? গুড গভর্নেন্স হলো আপনার উপরে যে যারা মনিটরিং করবে, দে শুড মনিটর এজ লাইক, যে আপনি ডেভিয়েট করতে পারবেন না। দুই ভাবে করতে পারে, একটা হলো সে পলিসি প্রসিডিউর দিবে এবং সে দেখবে পলিসি প্রসিডিউর ইমপ্লিমেন্টেশন প্রপার হয় কিনা। যেমন আপনি মনে করেন এইচআর পলিসি দেওয়া আছে কিন্তু এইচআর পলিসি মানা হয় না, গুড গভর্নেন্স না। তো এইচআর পলিসি দেওয়া আছে এবং প্রপারলি মানা হচ্ছে কিনা, দ্যাট ইজ এনশিওর, দিস ইজ কল্ড গুড গভর্নেন্স। অর্থাৎ যখন সামওয়ান উইল মনিটর, দিস ইজ কল্ড গভর্নেন্স। এবং আমার গভর্নেন্স করার কার দায়িত্ব? বেসিক্যালি বোর্ড অফ ডিরেক্টরের দায়িত্ব, যারা বেসিক্যালি ইনভেস্টমেন্ট করছে, যারা মানি ইনজেক্ট করছে ইন দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে 5.2 কারেন্ট ডেভেলপমেন্ট ইন সাস্টেনেবিলিটি রিপোর্টিং। এটা নেক্সট ক্লাস। এই যে আপনি দেখবেন যে আপনারা S1 S2 কথা বললাম না, এই দেখবেন পেজ নাম্বার 21 এর উপরে বলা আছে, দেখেন IFRS S1 IFRS S2।
General requirement for disclosure of sustainability related financial information, climate related disclosure. ওকে, এই যে 5.2 আছে, নেক্সট ক্লাসে এখান থেকে আমরা শুরু করব। আমরা এই ক্লাসটা একটু সময় নিলাম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা নেক্সট চ্যাপ্টারে আরো দ্রুত আগে যাবো, কারণ ডিটেল বলতেছে, কারণ এগুলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তাহলে আপনার জন্য সুবিধা হবে পড়তে, ঠিক আছে? থ্যাংক ইউ তো স্যার। আচ্ছা, কারো কোয়েরি থাকলে বলেন, আদারওয়াইজ তাহলে আমরা আজকে ক্লোজ করব। স্যার একটা কোশ্চেন স্যার ছিল। পড়া ছাড়া একটা কোয়েরি ছিল। ফার্স্ট ক্লাসে বলেন। আপনি বলেছিলেন যে আপনি বই থেকে পড়াবেন, তাই কোনো স্লাইড শেয়ার করবেন না, তাই না? কারেক্ট কারেক্ট, ইয়েস। স্যার আপনি কি বলেছিলেন যে আপনি ক্লাস রেকর্ডিংটাও শেয়ার করবেন না? আমি আমার কাছে তো ক্লাস রেকর্ডিং থাকে না, ক্লাস রেকর্ডিংটা আচ্ছা, থাকে আইসিবি কাছে, ওদের কাছে পাবেন। ওকে স্যার। স্যার রেকর্ড একটা হয়েছিল কোশ্চেন করি। কিন্তু আমরা রেকর্ডিংটা পাইনি, এই জন্য ভাবলাম যে আপনি কি মানা করেছেন। এইটা না না না, আমি মানা করি নাই, এটা আমার এখানে মানা করার এখতিয়ার নাই, ঠিক আছে? এটা ওকে যেহেতু আইসিবির রিসোর্স। হ্যাঁ বলেন। স্যার আন্ডারগো স্পেসিফিক অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এই লাইনটার অর্থ কি বলতেছে স্যার? আবার বলেন লাইনটা। আন্ডারগো এ স্পেসিফিক অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, কোন জায়গায় আছে একটু বলবেন লাইনটা? স্যার পেজ 19, পেজ 19। হ্যাঁ বলেন। 5.1 এর স্যার শেষের লাইন স্যার, এই প্যারাটার। which may need to audited or জি স্যার। undergo specific, undergo মানে হলো যেটা অনগোয়িং, যেটা অডিট শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, একটা থ্যাংক ইউ স্যার। অডিটেড মানে অলরেডি অডিট শেষ, অর আন্ডারগো স্পেসিফিক অ্যাসুরেন্স যেটা অনগোয়িং, কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি স্যার 5.1.4 সাস্টেনেবিলিটি মেট্রিক্স এন্ড টার্গেটস, এখানে স্যার ইয়েস। ইফেক্টিভ মেজারিং অফ ইএসজি পারফরমেন্স ডেটা। স্যার ইএসজি মিনিংটা স্যার বুঝতেছি না। ইএসজি হলো, আপনি পেজ নাম্বার 18-তে চলে যান, 18-তে দেখেন, উপর দেখেন এনভায়রনমেন্টাল সোশ্যাল এন্ড গভর্নেন্স, ইএসজি। থ্যাংক ইউ স্যার। জি, কার কোনো কোয়েরি আছে? আর কারো কোয়েরি কোনো? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করলাম, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। স্যার আসসালামু ধন্যবাদ আলাইকুম। স্যার, আসসালামু জি, আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।